যারা ওই অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা। ওকে। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তাহলে তোমাদের সাথে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে দেখা হয়ে গেল। তো সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট পার্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে অনেক 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 গুরুত্বপূর্ণ অন্যতম একটা চ্যাপ্টার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এই অধ্যায়ে আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ব। বিশেষ করে নিউটনের গতিসূত্রগুলো আমরা দুইটা ফরম্যাট পড়ব, রৈখিক ফরম্যাট এবং কৌণিক ফরম্যাট। তো তোমরা 9-10-এ কিন্তু রৈখিক গতির ফরম্যাটটাই পড়ে আসছো। নিউটনের গতিসূত্রের রৈখিক ফরম্যাটটাই তোমরা একটু জেনে আসছো এবং তোমরা জাস্ট হালকার উপর ঝাপসা পড়াশোনা করছো। অনেক বেশি ম্যাথ প্রবলেম যে তোমরা সলভ করছো তা কিন্তু না। এবং বিভিন্ন টাইপের টপিক, বিভিন্ন যে আলোচনার বিষয়বস্তু এই অধ্যায়ে থাকে এগুলা কিন্তু অত মানে ডিটেলস তোমরা 9-10 আলোচনা করো নাই। তা আমরা কিন্তু ইন্টারে খুব গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা পড়ব। এবং যাদের মনে করো টার্গেট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তাদের কিন্তু এই চ্যাপ্টারটা একটা বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তুমি ভেক্টরের পরে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টে ভেক্টরের পরে সবচেয়ে বেশি টপিকের একটা চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার। এবং এখান থেকে মোটামুটি সব জায়গায়, বিশেষ করে তুমি বোর্ড কোশ্চেন বলো বা তোমার কলেজের পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্টে তো কথাই নাই, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকেই। তাহলে আমাদের সাথে তোমাদের এই যে চ্যাপ্টারের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নিউটনের মেকানিক্সের আজকে প্রথম চ্যাপ্টার, প্রথম ক্লাসটা করব। তো চলো আমরা তাহলে শুরু করে দিই। ঠিক আছে, আমার সাথে সাথে চলবা, তাহলে দেখবা গ্যাপ থাকবে না। তোমরা হয় কি আজকে দেখো এই যে প্রথম ক্লাসে অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছো, ওই ব্যাপে আমি দেখতে পাচ্ছি প্রায় 300-র কাছাকাছি অলরেডি যুক্ত হয়ে গেছো। ফেসবুকে হয়তো আরও বেশি। তো আমার সাথে যদি ঠিকঠাকভাবে চলতে পারো তাহলে দেখবা আর গ্যাপ পড়ে থাকবে না। তো তোমাদের হয় কি যে অনেক সময় ক্লাসগুলো না করার কারণে, রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো না করার কারণে একটা পড়ার একটা বিশাল পাহাড় জমে যায়। তো এই পড়ার বিশাল পাহাড় জমায় রাখবা না, তাতে তোমার ক্ষতি হবে। এবং তুমি দেখবা কি যে যখন তোমার এইচএসসি পরীক্ষার আগে আগে হবে তখন তুমি ওয়ান শট ক্লাস খুঁজে বেড়াবা। এখন ওয়ান শট ক্লাস খুঁজে হচ্ছে কি, মনে করো যে মুমূর্ষু রুগীকে বাঁচানো যায়, কিন্তু দীর্ঘস্থায়ী মনে করো যে প্রতিরোধ হয় না আসলে। তো এই কারণে আমরা এই চ্যাপ্টারটা একেবারে বেসিক থেকে শুরু থেকে খুব ভালো করে পড়তে চাই। তো তার জন্য বিগিনার টু মাস্টার ক্লাসের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে ওয়ান শট ক্লাস, তুমি ওয়ান শট ক্লাস করে কোনো মতে তুমি বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তুলে আনতে পারবা। কিন্তু সামনের যে পরীক্ষাগুলো, ধরো অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাগুলো, সেখানে গিয়ে কিন্তু একটা বড়সড় ধাক্কা খাবা। তো এখন যেহেতু তোমাদের সময় আছে, তো তোমরা আমার কথা শুনবা, আশা করি আমার কথা শুনবা, আমার সাথে চলবা এবং গুরুত্ব সহকারে বাসায় রেগুলার পড়বা। তো চলো আমরা শুরু করে দিই। আমরা নিউটনের গতিসূত্রের প্রথম আলোচনাটা আমরা করব। নিউটনের 3টা গতিসূত্র আমরা জানি। তো নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রটা হচ্ছে ল অফ ইনার্শিয়া, অর্থাৎ জড়তার সূত্র। তো সূত্রটা কি বলে? সূত্রটা বলে হচ্ছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে। তার মানে সমবেগে চলতে থাকবে, তার বেগের মান বা দিকের কোনো পরিবর্তন হবে না বাহ্যিক বল প্রযুক্ত না হলে। তো প্রথম কথা হচ্ছে বল বলতে আমরা কি বুঝি? বল জিনিসটা কি? বল হচ্ছে সেই জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে তার জড়তার পরিবর্তন করতে চায় বা করে। অনেক সময় বল প্রযুক্ত হবে হয়ে কিন্তু জড়তার পরিবর্তন করতে পারে, আবার নাও পারে। তাহলে বল হচ্ছে সেই জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে কিসের পরিবর্তন করতে চায়? জড়তার। তাহলে আসলে নিউটনের গতিসূত্র বুঝতে গেলে আগে ভালো করে বল কি সেটা বুঝতে হবে। তাহলে বল হচ্ছে সেই জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে এর জড়তার পরিবর্তন করে। বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করে, জড়তার পরিবর্তন করে বা করতে চায়, বা জড়তার পরিবর্তন করতে চায়। করতে চাই। এইবার আসো তাহলে জড়তা জিনিসটা কি?
জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তার অবস্থা পরিবর্তন করতে দিতে না চাওয়ার যে প্রবণতা, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা ধরে রাখার যে প্রবণতা, এইটাকে বলা হয় জড়তা, বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় ইনারশিয়া। জড়তা দুই ধরনের হয়, স্থিতি জড়তা এবং গতি জড়তা। তাহলে জড়তা দ্যাট মিন্স ইনারশিয়া। ইনারশিয়া। তো জড়তা দুই ধরনের হয়, কি কি? স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তা, স্ট্যাটিক ইনারশিয়া, আর কাইনেটিক ইনারশিয়া অর্থাৎ গতি জড়তা। গতি জড়তা কোনটা কি জিনিস একটু বুঝি তো আমরা। কোনো বস্তু স্থির অবস্থায় আছে, সে তার স্থির অবস্থাটা বজায় রাখতে চায়, সে তার স্থির অবস্থার পরিবর্তন ঘটাইতে দিতে চায় না। তাহলে এই জড়তা, স্থিতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, এই যে জড়তা, এটাকে বলা হয় হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে কোনো বস্তু গতিশীল অবস্থায় আছে, সে তার গতির পরিবর্তন করতে দিতে চায় না, গতিশীল অবস্থাটা বজায় রাখতে চাই, তাহলে সেই জড়তা হচ্ছে গতি জড়তা। তো এর ছোট ছোট উদাহরণ কিন্তু আমরা পড়ছি 9 10 জুনিয়র ক্লাসে। কি কি উদাহরণ হইতে পারে? যেমন মনে করো একটা চলন্ত গাড়ি, একটা চলন্ত গাড়ি হঠাৎ করে যদি ব্রেক দেয়, তাহলে কি হবে? যে যাত্রীগুলো দাঁড়ানো আছে না, তারা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়বে, কারণ চলন্ত গাড়িতে যাত্রীরা গতি জড়তায় আছে। ধরো একটা গাড়ি, চলন্ত গাড়ি, একটা বাস চিন্তা করো, যে বাসটা চলতেছে সামনের দিকে, এইদিকে ধরো চলতেছে, কোনো একজন যাত্রী ধরো দাঁড়ানো আছে। এখন হঠাৎ করে যদি বাসে ব্রেক দেওয়া হয়, হঠাৎ করে ব্রেক দেওয়া হয়েছে, গতিশীল ছিল, তাহলে হঠাৎ করে ব্রেক দেওয়া হয়েছে, থামাই দেওয়া হয়েছে, তাহলে থামাই দেওয়া হলে যে দাঁড়ানো যাত্রী আছে সে দেখবা সামনের দিকে ঝুঁকে পড়ে, সেইভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে। তো কেন সামনের দিকে ঝুঁকে গেল? কারণ বাসটা যখন চলতেছিল তখন এই যাত্রী গতি জড়তায় ছিল, বাসের সাথে গতি জড়তায় ছিল। এবার বাসকে তুমি ব্রেক দিয়ে থামাই দিছো, বাসকে ব্রেক দিয়ে থামানো হয়েছে, ব্রেক দিয়ে থামানো হলো, তাহলে ব্রেক দিয়ে থামানো হলে বাসটা থেমে গেছে। এই যে যাত্রী, এই যাত্রীর বডি পার্টের নিচের অংশ অর্থাৎ পা তো মেঝেতে, বাসের মেঝেতে ছিল, তো যখন বাসটা থেমে গেছে তখন তার পাটাও কিন্তু থেমে গেছে, ঠিক আছে? পাটা যখন থেমে গেছে, কিন্তু বডির উপরের যে পার্টটা, উপরের অংশ, আপার পোর্শন, সেটা কিন্তু ওই বাসের সাথে আগে গতি জড়তায় ছিল। এই গতি জড়তাটা বজায় রাখতে চাই, বজায় রাখার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে এইটা হচ্ছে গতি জড়তার একটা উদাহরণ, যেটা সামনের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে ব্রেক দিয়ে থামানো হলে যাত্রী সামনে ঝুঁকে পড়বে, যাত্রী, দাঁড়ানো যাত্রী সামনে ঝুঁকে পড়বে। এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে, ঝুঁকে পড়বে। তো এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। স্থিতি জড়তার ঠিক এর উল্টা। মনে করো বাসটা স্থির অবস্থায় ছিল, বাসটা স্থির অবস্থায় ছিল, এবার বাসটা হঠাৎ করে চলতে শুরু করছে। তাহলে বাসটা স্থির অবস্থায় ছিল অর্থাৎ স্থিতি জড়তায় ছিল, এখন এর মধ্যে কোনো একজন যাত্রী সে দাঁড়ানো আছে, তাহলে সে স্থির অবস্থায় আছে, স্থিতিশীল জড়তায় আছে, স্থিতি জড়তায়, সে তার জড়তাটা বজায় রাখতে চাইবে। এইবার তুমি কি করলা? ড্রাইভার কি করলো? বাসটাকে চালানো শুরু করলো, হঠাৎ করে বাসটাকে সামনের দিকে টান দিল। তাহলে বাসটাকে সামনের দিকে টান দিলে বাসটা চালানো শুরু করলো, বাস চালানো শুরু করলো। তাহলে বাস চালানো শুরু করলে কি হবে? শুরু করলে যে যাত্রী যে দাঁড়ানো ছিল, স্থির অবস্থায় যে দাঁড়ানো ছিল, সে তার স্থির অবস্থাটা বজায় রাখতে চাইবে, স্থিতি জড়তা বজায় রাখতে চাইবে। তাহলে তখন সে কী করবে? পিছনের দিকে এভাবে ঝুঁকে পড়বে, কারণ বাস তো সামনের দিকে টান দিছে। তাহলে তার বাসের যে বাস চলতে শুরু করলে বডি পার্টের যে নিচের পোর্শনটা সেটা বাসের সাথে গতিশীল হওয়া শুরু করছে, কিন্তু উপরের পোর্শনটা স্থিতি জড়তা বজায় রাখতে চাই, এই কারণে পিছনের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে তখন আমরা দেখতে পাবো এইভাবে যে পিছনের দিকে যাত্রী ঝুঁকে পড়ছে, যাত্রী এরকম পিছনের দিকে ঝুঁকে পড়ছে, ঠিক আছে? যাত্রী এরকম পিছনের দিকে ঝুঁকে পড়ছে, দেখি না আমরা? তাহলে যাত্রী তখন পিছনে ঝুঁকে পড়বে, পিছনে ঝুঁকে পড়বে। তাহলে সুন্দর করে ব্যাখ্যা দিবা, 2 মার্কের প্রশ্ন কিন্তু আসে যে কোনো একটা স্থির গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা কেন পিছনে ঝুঁকে পড়ে, অথবা চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক দিয়ে থামানো হলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, এই যে গতি জড়তা এবং স্থিতি জড়তার জন্য। তো এরকম আরও অনেক উদাহরণ আছে। তুমি মনে করো একটা পাত্র নিলা, সাপোজ একটা গ্লাস নিলা, গ্লাসের উপর একটা কাগজ রাখলা, কাগজের উপর একটা কয়েন রাখলা, এটা তোমরা 9 10 বইতে দেখছো। এবার যদি তুমি কাগজটাকে হঠাৎ করে এভাবে টান দাও, তাহলে দেখবা কয়েনটা সেটা গ্লাসের মধ্যে পড়ে যাবে। কেন? কারণ কয়েনটা স্থির ছিল, তো কয়েনটা তার স্থিতি জড়তা বজায় রাখতে চায়, এই কারণে তুমি কাগজটা টান দিছো, কিন্তু কয়েনটা তার স্থিতি জড়তার জন্য সেই কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেছে। কি কথা বুঝছো? তাহলে এইটা হচ্ছে জড়তা। তাহলে জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার প্রবণতা হচ্ছে জড়তা। তাহলে এইবার আসো এই 2টা কথাকে আমরা একটু মার্চ করি। তাহলে বল হচ্ছে জড়তার পরিবর্তন করতে চাই, বল জড়তার পরিবর্তন করতে চাই। এই যে বাসে ব্রেক দেওয়া হইল না, বল দেওয়া হইল, বল দিয়ে কি করা হইলো? বাসটার জড়তার পরিবর্তন করা হইলো। বাসটা গতিশীল ছিল,
ব্রেক দিয়ে বল প্রয়োগ করলে বাসের জড়তার পরিবর্তন করা হয়েছে, বাসটাকে থামানো হয়েছে, জড়তার পরিবর্তন করা হয়েছে। এখানে এখানে কি করা হয়েছে, এক্সেলারেটরে চাপ দেওয়া হয়েছে, বেগ বাড়ানো হয়েছে, বাসটা স্থির ছিল, বেগ বাড়ানো হয়েছে, তাহলে বল দিয়ে জড়তার পরিবর্তন করা হয়েছে, স্থিতি জড়তা থেকে গতি জড়তায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে জড়তার পরিবর্তন করে। তাহলে বল জড়তার পরিবর্তন করে বা করতে চাই। অনেক সময় বল প্রযুক্ত হবে কিন্তু জড়তার পরিবর্তন করতেও পারে, নাও পারে। বল প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করতেও পারে, নাও পারে। দেখবো আমরা এই জিনিসগুলো এক এক করে দেখবো। এইবার আসলে নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা একটু মনে করি। নিউটনের গতির প্রথম সূত্রটা আমাদের বলতেছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থিরভাবে থাকবে, অর্থাৎ স্থিতি জড়তায় থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল তার গতি জড়তা বজায় রাখবে। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা একটু নিউটনের গতির প্রথম সূত্রটাকে একটু লিখি। তো প্রথম সূত্রটার কথাটাকে একটু ভেঙে ভেঙে যদি লিখি, তাহলে প্রথম লাইনটা হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে। বাহ্যিক বল প্রযুক্ত না হলে, দেখো ভালো করে শোনো, বাহ্যিক বল প্রযুক্ত না হওয়ার দুইটা মিনিং। এক, বস্তুর উপর কোনো ধরনের বলই প্রযুক্ত হয়নি। বস্তুর উপর কোনো ধরনের বলই প্রযুক্ত হয়নি। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে বস্তুর উপর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে। কিন্তু প্রযুক্ত বলগুলো রেজাল্টেন্ট মানে লব্ধিটা শূন্য। আমরা ভেক্টর অধ্যায়ে বলের লব্ধি পড়ছি না? অনেকগুলো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে লব্ধি বল কত আমরা হিসাব নিকাশ করছি না? তো সেই জিনিসটা যে এই যে বস্তুর উপর কোন একটা বস্তু, তার উপর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে, কিন্তু সবগুলো প্রযুক্ত বলের রেজাল্টেন্ট মানে লব্ধিটা হয়েছে শূন্য। তাহলেও আমরা বলবো বাহ্যিক কোনো বল প্রযুক্ত হয়নি। তাহলে বস্তুর উপর প্রযুক্ত সবগুলো বলের লব্ধি হবে শূন্য। আসো চিত্র একটু ব্যাপারটা ক্লিয়ার করি। মনে করো ভাই একটা বস্তুটা এরকম আছে, এর উপর কেউ কোনো ধাক্কা দেয়নি, কেউ কোনো টান বল প্রয়োগ করেনি, কোনো ফ্রিকশন ফোর্স কাজ করে নাই, বস্তুটা জাস্ট এখানে আছে, বস্তুর উপর কোনো ধরনের কোনো বল ক্রিয়া করে নাই। তাহলে প্রযুক্ত বাহ্যিক বল এফ হচ্ছে শূন্য। আরেকটা, বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করছে, ধরো এই একটা বল ক্রিয়া করছে, দ্যাট ইজ F1, এই দিক দিয়ে একটা বল ক্রিয়া করছে, দ্যাট ইজ F2, এই দিক দিয়ে একটা বল ক্রিয়া করছে F3, এই দিক দিয়ে একটা বল ক্রিয়া করছে F4, এরকম অনেকগুলো বল বস্তুর উপর ক্রিয়া করছে। ক্রিয়া করে এই যে যতগুলো বল ক্রিয়া করছে সবগুলো বলের রেজাল্টেন্ট মানে বলের লব্ধি সামেশন অফ এফ। এই সামেশন কিন্তু ভেক্টর সাম, বলের সাম, ভেক্টর সাম, এই ভেক্টর সাম হচ্ছে শূন্য। তাহলে এর মানে হচ্ছে বাহ্যিক কোনো বল প্রযুক্ত হয়নি। এবার আসো বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স ব্যাপারটা কি? বাহ্যিকভাবে প্রযুক্ত বল আর ইন্টারনাল ফোর্স অভ্যন্তরীণ বল, এই দুইটা জিনিস আমরা একটু বুঝি যে কি এই দুইটা জিনিস। দেখো মনে করো ইন্টারনাল ফোর্সটা দেখো, তুমি যদি সিস্টেমের মধ্যে থেকে, ধরো তুমি কোনো একটা সিস্টেম আমরা কল্পনা করি, ওই সিস্টেমের মধ্যে থেকে বল প্রয়োগ করলে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। যেমন চিন্তা করো, সাপোজ তুমি এরকম একটা ড্রামের মধ্যে আসো, ধরো ড্রাম বা একটা সিলিন্ডার টাইপের কিছু একটা, এর মধ্যে তুমি আসো, ধরো তুমি এখানে দাঁড়ানো আসো, এর ভিতরে তুমি দাঁড়ানো আসো, ঠিক আছে? এবার আমি কি করলাম, বাইরে থেকে তোমাকে ধাক্কা দিলাম, এই সিলিন্ডারকে ধাক্কা দিলাম, এই যে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এই বাইরে থেকে প্রযুক্ত বল, এইটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বুঝছো? বাইরে থেকে এই প্রযুক্ত বল, এইটা হচ্ছে বাহ্যিক বল। এই যে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এটা বাহ্যিক বল, বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম। তো এই বল প্রয়োগ করলে তোমার জড়তার পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি এই ড্রাম আকৃতির, এই যে সিলিন্ডার আকৃতির এই বস্তুর মধ্যে থাকো তুমি, তাহলে দেখবা আমি এরকমভাবে জোরে যদি ধাক্কা দিই তো তুমি গতিশীল হয়ে গেছো। তাহলে তুমি স্থিতি জড়তায় ছিলা, তুমি গতি জড়তায় চলে যাচ্ছ আর কি, অর্থাৎ তোমার জড়তার পরিবর্তন হচ্ছে। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত করলে জড়তার পরিবর্তন হবে। যদি আমি বাহ্যিক বল প্রযুক্ত না করতাম, তোমার কোনো জড়তার পরিবর্তন হইতো না। আমি এই বলটা যদি না দিতাম, তাহলে তুমি এর মধ্যে বসে আসো, এর মধ্যে বসেই তুমি থাকতা, তোমার জড়তার কোনো পরিবর্তন হইতো না, তোমার স্থিতি জড়তা বজায় থাকতো। এইবার আসো, আমি যেটা চিনাইতে চাচ্ছি যে বাহ্যিক বল আর অভ্যন্তরীণ বল, এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স। তুমি এবার এই সিস্টেমের মধ্যে বসে যদি সিস্টেমে বল প্রয়োগ করো, দেখো আমি যে বলটা প্রয়োগ করছি, আমি সিস্টেমের বাইরে থেকে বলটা প্রয়োগ করছি, ঠিক আছে? আমি সিস্টেমের বাইরে থেকে বলটা প্রয়োগ করছি, তাহলে বাহ্যিক বল।
এবার তুমি কি করলা, এই এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে থেকে, ড্রামের মধ্যে থেকে তুমি এবার ড্রামটাকে এভাবে ঠেলতেছো, এভাবে ঠেলতেছো। তাহলে তুমি যদি এভাবে ঠেলতে থাকো, দেখো এইদিকে যদি তুমি এভাবে ঠেলতে থাকো, হাত দিয়ে ধরো, এইভাবে ঠেলতেছো তুমি, তাহলে তুমি এই যে ড্রামে যে বলটা প্রয়োগ করতেছো, ঠিক আছে, এইটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই যে বলটা প্রযুক্ত করতেছে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স। এই বল প্রয়োগ করে তুমি অবস্থার পরিবর্তন ঘটাইতে পারবা না, এই বল প্রয়োগ করে তুমি জড়তার পরিবর্তন ঘটাইতে পারবা না। চিন্তা করো তো, তুমি যদি এরকম সিলিন্ডারের মধ্যে থাকো, এবার সিলিন্ডারকে যদি ঠেলতে থাকো এভাবে ভিতরে থেকে, বলো ওইটা গতিশীল হবে? হবে না, গতিশীল হবে না। ঠিক আছে, ওটা কিন্তু গতিশীল হবে না। কথা বুঝছো? ধরো একটা চেয়ারে বসে আছো, একটা চেয়ারে বসে চেয়ারটাকে যদি ঠেলতে থাকো, গতিশীল করা যাবে না। ধরো আমি যদি কাউকে গতিশীল করতে চাই, সে চেয়ারে বসে আছে, আমার বাইরে থেকে তাকে চেয়ারটাকে ধরে এইভাবে বল প্রয়োগ করতে হবে। তুমি চেয়ারের উপর থেকে চেয়ারটাকে ঠেললে চেয়ারটা যাবে না। কি কথা বুঝছো? ক্লিয়ার? এরকম যে কোনো কিছু, ধরো মনে করো খাট সরাইতে হবে, ধরো খাটটা সরাইতে হবে, তো তুমি খাটের উপর দাঁড়ায় খাটকে বল প্রয়োগ করে তুমি খাটকে সরাইতে পারবা না। তোমার কি করতে হবে? খাট থেকে নেমে তারপরে এভাবে ধরে ধাক্কা দিতে হবে। কি, তাই না? কথা বুঝছো? তাহলে ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স বুঝতে পারতেছো? যে তুমি যদি এই যে সিস্টেমের মধ্যে থেকে বল প্রয়োগ করো, তাহলে কিন্তু এটা এক্সটার্নাল ফোর্স হবে না, এটা ইন্টারনাল ফোর্স হবে। ঠিক আছে? ড্রামের মধ্যে বসে লাফালাফি করবা, ড্রাম দৌড় দিবে। একজন বলছে ড্রামের মধ্যে বসে লাফালাফি করলে ড্রাম দৌড় দিবে। একটু লাফালাফি করে দেখিও তো, ড্রাম কেমন দৌড় দেয়। ঠিক আছে, ড্রাম কেমন দৌড় দেয়, একটু লাফালাফি করে দেখিও তো। ঠিক আছে, তুমি যদি এমন হয় যে দূর থেকে এসে এসে এইভাবে ড্রামে ধাক্কা দাও, দূর থেকে এসে এসে, তাহলে একটু 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 করে সরতে পারে। ঠিক আছে, তাহলে বাহ্যিক বল বুঝতে পারছি, বাহ্যিক বল, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হতে হবে, তাহলে বস্তুর জড়তার পরিবর্তন হবে। আর যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে বস্তুর জড়তার পরিবর্তন হবে না। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হওয়ার ব্যাপারটা হচ্ছে এইটা, যে বাহ্যিক বল প্রযুক্ত হবে না, তার মানে বল জিরো, অথবা অনেকগুলো বল ক্রিয়া করছে তাদের রেজাল্টেন্ট জিরো। এবার নিউটন সাহেব বলতেছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, এই যে না হলে কি হয়, না হলে বস্তু তার জড়তা বজায় রাখে, বস্তু তার জড়তা বজায় রাখে, জড়তার পরিবর্তন হয় না, বস্তু তার জড়তা বজায় রাখে, অর্থাৎ জড়তার কোনো পরিবর্তন হয় না। জড়তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে জড়তার কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিনস বস্তু যদি স্থির থাকে তাহলে বস্তু স্থির থাকবে, আর বস্তু যদি গতিশীল থাকে তাহলে বস্তু সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে। তাহলে বস্তু স্থির থাকতে পারে, বস্তু স্থির থাকলে আজীবন স্থির থাকবে, বস্তু স্থির থাকলে আজীবন স্থির থাকবে, আজীবন স্থির থাকবে। আর বস্তু গতিশীল থাকলে, বস্তু গতিশীল থাকলে সমবেগে বা সমদ্রুতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে, সরল রৈখিক পথে চলতে থাকবে, বৃত্তাকার পথেও না। ধরো এভাবে চলতেছে, বেগের মান 5 মিটার পার সেকেন্ড, 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 মান একই আছে কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে না, এটা হবে না। তাহলে মান আর দিক একই থাকবে। তাহলে বস্তু স্থির থাকলে স্থির থাকবে, এটা অ্যাট রেস্ট পজিশনে স্থির, আর এটা হচ্ছে ইন মোশন, ইন মোশন। তাহলে বস্তু ইন মোশনে থাকলে সে তার মোশনটা ধরে রাখবে, আর কি গতি জড়তা ধরে রাখবে। তার মানে বেগের মান এবং দিক, ম্যাগনিটিউড এবং ডিরেকশন, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন একই থাকবে, একই থাকবে, এগুলার কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে কথা। কে ক্লিয়ার? তাহলে এবার সবগুলো জিনিস যদি এক জায়গায় করি, তাহলে কি দাঁড়াইলো কথা, যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে, স্থিতি জড়তা বজায় রাখবে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকবে। অনেকের কাছে একটা জিনিস মনে হইতে পারে যে ভাইয়া ধরেন কোন একটা বস্তু গড়াচ্ছে, তাহলে নিউটনের ল অনুযায়ী আজীবন সে গড়াইতে থাকবে, কিন্তু আমরা তো দেখি একটু পরে গড়াইতে 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 একটু পরে থেমে যায়। ঠিক আছে, একটু পরে থেমে যায়। তো গড়াইতে গড়াইতে একটু পরে থেমে যায় কেন? বাহ্যিক বল ক্রিয়া করে তাই। কোন বলটা ক্রিয়া করে? ফ্রিকশন ফোর্সটা ক্রিয়া করে, ঘর্ষণ বল ক্রিয়া করে, এই কারণে বস্তু একটু পরে থেমে যায়। দেখো নিউটনের গতিসূত্রের ব্যাপারে আমরা যতই নিউটনের নামটা বলি, এর পিছনে কিন্তু অনেক বেশি অবদান বিজ্ঞানী গ্যালিলিওর।
বিজ্ঞানী গ্যালিলিওর কিন্তু অনেক বেশি অবদান। ভাই স্ক্রিন ব্লার হয়ে গেছে, আচ্ছা স্ক্রিন একটু পরে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শোনো এখন তো আমি কথা বলতেছি, লিখতেছি না। ওকে, তো বিজ্ঞানী গ্যালিলিওর কিন্তু অনেক বেশি অবদান। নিউটনের গতিসূত্রের পিছনে অবশ্যই নিউটনের অবদান আছে, সে খুবই জিনিয়াস একজন বিজ্ঞানী। বাট নিউটনের গতির প্রথম সূত্রের পিছনে চিন্তাভাবনা, প্রথম সূত্রের চিন্তাভাবনার পিছনে কিন্তু গ্যালিলিওই প্রথম ভাবতে শুরু করছে। আমরা মানে ফিজিক্সের বা দর্শন শাস্ত্রের যে কোনো ব্যাপারে দেখবা প্রথম একেবারে ইতিহাস ঘাটলে প্রথম যে মতামত পাই সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের একটা ধারণা ছিল সিইং ইজ বিলিভিং, যা দেখবো আর কি সেটাই বিশ্বাস করব। তো এই সিইং ইজ বিলিভিং এই ব্যাপারটা থেকে আমাদের কিন্তু আস্তে আস্তে বের করে নিয়ে আসছে বিজ্ঞানী গ্যালিলিও। অ্যারিস্টটল মনে করো যে কোনো বিষয়ে কিন্তু পাণ্ডিত্য ফলাইছে। অ্যারিস্টটলকে মনে করো জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, অর্থনীতি, পৌরনীতি, মোটামুটি সব কিছুর জনক বলা হয় বিজ্ঞানী অ্যারিস্টটলকে। মানে সে হচ্ছে সর্বহাটের কাঠালি কলার মতো, সে সব বিষয় নিয়ে কথাবার্তা বলা শুরু করছে। কিন্তু সে যত কথাবার্তা বলছে, ঠিক আছে, সবই অসম্পূর্ণ কথাবার্তা বা অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। বাট সে যদি কথাবার্তাগুলো বলা শুরু না করতো তাহলে আজকের বিজ্ঞান কিন্তু এই অবস্থায় আসতে, এই যুগে আসতে অনেক সময় লাগতো। এই যে বিজ্ঞানীদের হাত ধরে প্রজন্ম থেকে প্রজন্ম কনসেপ্ট ডেভেলপ হয়েছে। তো অ্যারিস্টটলের এই ধারণা থেকে আমাদের আস্তে আস্তে বের করে নিয়ে আসে বিজ্ঞানী গ্যালিলিও। অ্যারিস্টটলের কাছে যখন মানুষজন গিয়ে বিভিন্ন, অ্যারিস্টটলকে আসলে বিজ্ঞানী বললে ভুল হবে, অ্যারিস্টটলকে দার্শনিক বলাটাই বেটার। তো অ্যারিস্টটল হচ্ছে দার্শনিক, তো বিভিন্ন বিষয় নিয়ে সে দার্শনিক মতামত দিত। অ্যারিস্টটলের কাছে যখন কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করা হইতো তখন সে বলতো এটা কোনো বস্তু সর্বদাই তার পবিত্র অবস্থায় থাকতে চাই। যেমন উপর থেকে কোনো একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয় বস্তুটা নিচে পড়বে, কেন নিচে পড়লো? অ্যারিস্টটল কিন্তু মহাকর্ষ জানতো না। তো অ্যারিস্টটল মতামত এরকম ছিল যে বস্তু নিচে এসে স্থির অবস্থায় থাকতে চায়, বস্তু নিচে পড়ে স্থির অবস্থায় থাকতে চায়, এটাই তার পবিত্র অবস্থা। তারপরে লোকজন যখন রান্না করতো, রান্না করলে কি ধোঁয়া হয়, সেই ধোঁয়া উপরে উঠে যায়। তো একজন লোক দৌড়ে গিয়ে অ্যারিস্টটলের কাছে জিজ্ঞেস করলো ধোঁয়া কেন উপরে উঠে গেল? তখন অ্যারিস্টটল বলল ধোঁয়ার পবিত্র অবস্থাটাই হচ্ছে উপরে চলে যাওয়া, এই কারণে ধোঁয়া উপরে উঠে যায়। তো এরকম সব কিছুর পিছনে সে এইরকম একটা লজিক দিত। কিন্তু গ্যালিলিও সেই ধারণাটা ভাঙলো। লোকজন যখন অ্যারিস্টটলকে জিজ্ঞেস করছিল কোনো বস্তু গড়াই দিলে একটু পরে কেন থেমে যায়, থেমে যাওয়াটাই হচ্ছে বস্তুর পবিত্র অবস্থা, বস্তু পবিত্র অবস্থা অর্জন করার জন্য থেমে যায়। কিন্তু গ্যালিলিও এসে বললেন যে না, আসলে থেমে যাওয়ার পিছনে বাহ্যিক বল অর্থাৎ ফ্রিকশন ফোর্স কাজ করছে। তো এই যে নিউটনের গতির যে প্রথম সূত্র, স্থির থাকলে বস্তু স্থির থাকবে, বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, আর গতিশীল থাকলে আজীবন সরল রৈখিক পথে সমদ্রুতিতে যে চলতেই থাকবে, এই ব্যাপারটা কিন্তু সেই সময় গ্যালিলিও এক্সপেরিমেন্ট করে প্রমাণ করে দেখাইছিল। তো আমরা এখন সেই এক্সপেরিমেন্টটা একটু দেখব যে কি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করে দেখাইছিল। দেখো গ্যালিলিওর যুগ তো এই যে 2023 সাল 24 সাল না, তাই না, অনেক অনেক আগের। তোমরা দেখো গেলে একটু ইতিহাস ঘাইটো বা প্রথম অধ্যায়ে দেখবা যে বিভিন্ন বিজ্ঞানীদের সময়কাল দেওয়া আছে। তো তাদের সময়কালে, সেই সময়কালে একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারটা কিন্তু এতটা সহজ ছিল না। হ্যাঁ, তখন মানুষজন চিন্তা করতো কিভাবে মনে করো যে দিন আনবে দিন খাবে, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু তার মধ্যে হ্যাঁ কিছু দার্শনিক, কিছু বিজ্ঞানী, তারা যে বিভিন্ন ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করছে, চিন্তাভাবনা করে করে যে আজকে এই যে কনসেপ্ট এত ডেভেলপ হয়েছে, তো এই যে তাদের যে মানে ভাবনা চিন্তার যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা একটু নিজে মাঝে মাঝে একটু ইতিহাস ঘাটবা, দেখবা খুব চমকপ্রদ লাগবে। ঠিক আছে, খুবই চমকপ্রদ লাগবে। তো আসো গ্যালিলিও কি এক্সপেরিমেন্ট করে আমাদের এই জিনিসটা ব্যাখ্যা করছে। নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা বুঝলাম, তাহলে প্রথম সূত্রটা হচ্ছে আসলে জড়তার সূত্র। এই কারণে এই সূত্রটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। ঠিক আছে, এই সূত্রটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া, মানে জড়তার সূত্র, ল অফ ইনার্শিয়া। তা আসো দেখি গ্যালিলিও কি এক্সপেরিমেন্ট করে প্রথম সূত্রের মানে প্রমাণ সে করছিল। তাহলে গ্যালিলিওর পরীক্ষামূলক প্রমাণ। ঠিক আছে, একজন বলছে দাদা পৃথিবীতে আবিষ্কার করার কিছু বাকি আছে, আবিষ্কার করার অনেক কিছু বাকি আছে, তুমি চিন্তা ভাবনা করো, আবিষ্কার করতে পারবা। ঠিক আছে দাদা, আপনার বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী যদি এসএসসি সব সাবজেক্ট করি তাহলে আমার সম্পূর্ণ সিলেবাস এইচএসসি পরীক্ষার কতদিন আগে শেষ হবে? অনেক অনেক আগে শেষ হবে। এই দেখো এইচএসসি পরীক্ষা এখনও কত দেরি, আমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের কোর্স শেষ কমপ্লিট। ঠিক আছে, আমাদের সেকেন্ড ইয়ারের শেষ কমপ্লিট। তুমি আমাদের সাথে চলো, দেখবা পড়া জমে থাকবে না। আমরা অনেক 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 পড়াবো, কিন্তু তোমার কি করতে হবে, পড়াগুলা রেগুলার করে ফেলতে হবে, ফেলে রাখা যাবে না। তো আসো গ্যালিলিও সে কি মানে প্রমাণ সে করছে আর কি। তো তার প্রমাণটা হচ্ছে পরীক্ষামূলক প্রমাণ, ম্যাথমেটিক্যাল প্রমাণ না, পরীক্ষামূলক প্রমাণ। সে কি করছিল, যে ধরো এটা হচ্ছে তল, এটা একটা তল, সে কি করছিল একটা কাঠের একটা তক্তা নিয়ে সেটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে যথাসম্ভব মসৃণ করার চেষ্টা করছে, এবং তারপরে সেই তলটাকে এভাবে হেলিয়ে রাখছে, এভাবে তলটাকে রাখছে ভূমিতে থেটা কোণে হেলিয়ে, যে এখানে থেটা কোণে হেলিয়ে রাখছে। এবার এটাকে ঘষে এরকম শিরিষ কাগজ দিয়ে ঘষে যথাসম্ভব মসৃণ করার সে চেষ্টা করছে।
ঠিক একই রকম আর একটা তল সে নিছে, একই রকম আরও একটা তল সে নিছে। তলটা নিয়ে সেই তলটাকে এখানে রাখছে। এই যে তলটা, এই তলটা কিন্তু মসৃণ তল, এই তলটা একেবারে মসৃণ তল, একেবারে মসৃণ। আসলে একেবারে মসৃণ করা তো পসিবল হয় না, তো মোটামুটি মানে ঘষা মাজা করে শিরিষ কাগজ দিয়ে ঘষে টসে যথাসম্ভব মসৃণ করার সে চেষ্টা করছে। মসৃণ করার পরে এবার সে কী করছে, লোকজনকে ডেকে নিয়ে আসছে, বলছে দেখো আমরা প্রমাণ করবো আর কি। মানে সে যখন লোকজনকে বললো যে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকবে, আর বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত না করলে, কেউ যদি ডিস্টার্ব না করে, গতিশীল বস্তু আজীবন গড়াইতে থাকবে, স্থির থাকলে স্থির থাকবে। তো এই কথাটা লোকজন বিশ্বাস করে না, যে এটা আবার কেমন কথা, একটা বস্তু গড়াই দিলে তো একটু পরে থেমে যাবে। তো সে তখন বুঝাইছে, দেখো গড়াই দিলে থেমে যাবে কেন, ফ্রিকশন থাকে তাই। তো আসো আমরা একটা কাজ করি, এই কাঠের এই তক্তাগুলোকে ঘষে মোটামুটি ফ্রিকশনলেস করে ফেলি। তারপরে সে একটা বল নিছে, একটা বল নিয়ে সেই বলটাকে সেইখানে রাখছে, বলটাকে সেইখানে রাখছে। এবার এখান থেকে বলটাকে ফেলে দিছে, তাহলে কী হবে, বলটা গড়ায় পড়বে না। দেখো বলটা যে হাইট থেকে গড়াচ্ছে, এইটা হচ্ছে সেই হাইট, ধরো এইচ। তাহলে এখান থেকে বলটাকে রেখে ছেড়ে দিছে, তাহলে বলটা গড়াইতে 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 নিচে পড়বে। নিচে পড়ার পরে এখান থেকে আবার কিন্তু এই তল বরাবর উপর দিকে উঠে যাবে। এবার বলো তো তল বরাবর কতটুকু উপরে উঠবে, তল বরাবর কতটুকু উপরে উঠবে, যে উচ্চতা থেকে পড়বে তল বরাবর কিন্তু সেই উচ্চতায় উঠবে। জানো তো কেন, শক্তির সংরক্ষণশীলতা। এই পয়েন্টে কোনো বেগ ছিল না, তার বেগ জিরো, তাহলে সমস্ত শক্তি তার বিভব শক্তি, দ্যাট ইজ এমজিএইচ। তাহলে কি হবে, তাকে কিন্তু এই উচ্চতায় উঠতে হবে, কারণ শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি সংরক্ষণশীল। তাহলে তাকে এই উচ্চতায়, বলটাকে কিন্তু এই উচ্চতায় আবার উঠতে হবে। তাহলে বলটা যদি এই উচ্চতায় ওঠে, দেখো আমি একটু এই উচ্চতাকে একটু মার্ক করে নিই, বলটা যদি এই উচ্চতায় ওঠে, তাহলে বলটা এই উচ্চতায় উঠবে, ওঠার পরে তার বেগ শূন্য হয়ে যাবে, বেগ শূন্য হয়ে গেলে আবার নিচে পড়ে যাবে। তাহলে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই তল বরাবর আবার এই উচ্চতায় উঠে যাবে। আর এই তলটাকে অনেকে বলতে, ভাই এই তলে কোনো শক্তি খরচ হবে না, না আমি তো বলেই নিলাম যে এই তলটা একেবারে ফ্রিকশনলেস তল, কোনো ঘর্ষণ নাই। কি ক্লিয়ার? তাহলে এই যে এই পয়েন্টে দেখো বেগ জিরো হয়ে গেছে, তাহলে শক্তি কত, এমজিএইচ, বিভব শক্তি মানে শক্তির সংরক্ষণশীলতা। এই পয়েন্টের বিভব শক্তি কনভার্ট হচ্ছে হাফ mv² গতিশক্তিতে, আবার এই গতিশক্তিটাই কনভার্ট হবে বিভব শক্তিতে। ধরো এখান থেকে 10 জুল শক্তি নিয়ে নামতেছে, তাহলে এখানে সেই 10 জুল শক্তি আবার সেই 10 জুল শক্তিতে কনভার্ট হবে। তাহলে এই উচ্চতায় উঠলেই তো 10 জুল শক্তি ফেরত পাওয়া যাবে, তাই না? ঠিক আছে, এই উচ্চতায় উঠলেই তো 10 জুল শক্তি ফেরত পাওয়া যাবে। তাহলে যদি একেবারে ফ্রিকশনলেস তল হয়, তাহলে অবশ্যই এই উচ্চতায় উঠবে, এই উচ্চতায় উঠে তারপর থামবে, কি তাই না? একেবারে ফ্রিকশনলেস তল যদি হয়, তাহলে এই উচ্চতায় উঠবে, এই উচ্চতায় উঠে দেন থামবে। কি ক্লিয়ার? এইবার কি করা হইলো, আরেকটা তল নেওয়া হইলো, বা এই তলটাকেই আরেকটু বেশি কোণে হেলায় দেওয়া হইলো, মানে কম কোণে আর কি, সরি, আরেকটু বেশি হেলায় দেওয়া হইলো। ঠিক আছে, এই যে তক্তাটা নিয়ে আরেকটু বেশি হেলায় দেওয়া হইলো। তাহলে এবার বলো এই তক্তা বরাবর কতটুকু উঠবে, এই তক্তা বরাবর কতটুকু উঠবে, একই উচ্চতায় উঠবে, তাই না? একই উচ্চতায় উঠবে, তল বরাবর বেশি যাবে, তল বরাবর অতিক্রান্ত দূরত্ব বেশি হবে, কিন্তু এই উচ্চতায় যে ভাই তার উঠতে হবে। দেখো আগেও এই উচ্চতায় উঠছে, এবারও কিন্তু এই উচ্চতায় উঠলো না। এবার তলটাকে আরেকটু হেলায় দেওয়া হইলো, তাহলে আরেকটু হেলায় দেওয়া হলে এই তল বরাবর বেশি যাবে, কিন্তু উঠবে কত উচ্চতায়, এই উচ্চতায় উঠবে, বুঝলা? তাহলে তল বরাবর সর্বদা তাকে উঠতে হবে এই উচ্চতায়। এইবার যদি এই তলটাকে একেবারে অনুভূমিক করে দেওয়া হয়, একেবারে অনুভূমিক করে দেওয়া হইলো, এই তলটাকে একেবারেই অনুভূমিক করে দেওয়া হইলো, একেবারে অনুভূমিক, তাহলে অনুভূমিক করে দেওয়া হইলে কত উচ্চতায় উঠবে, বলটা গড়াবে, গড়াতে থাকবে, গড়াতে থাকবে, গড়াতে থাকবে, আজীবন গড়াতে থাকবে, গড়াতে 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 কত উচ্চতায় উঠবে, কত উচ্চতায়, এই উচ্চতায় যেদিন উঠবে সেদিন থামবে, এই উচ্চতায় যেদিন উঠবে সেদিন গিয়ে থামবে। এভাবে গড়াচ্ছে 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 গড়াচ্ছে, এই উচ্চতায় যেদিন এই উচ্চতায় উঠবে সেই দিন গিয়ে থামবে। এইবার তুমি বলো এই উচ্চতায় কবে উঠবে, এই উচ্চতায় উঠবে কোনোদিন যদি তলটা মসৃণ হয় এবং তলটা যদি অনুভূমিক হয়, তাহলে এইটা এই উচ্চতায় উঠবে কোনোদিন, এই উচ্চতায় কোনোদিন উঠছে না। তাহলে যদি এই উচ্চতায় না উঠে কোনোদিন, এই উচ্চতায় উঠেই সে থামবে, এই উচ্চতায় উঠছে না, ওঠার জন্য আরও সামনে যাচ্ছে, আরও সামনে যাচ্ছে, আরও সামনে যাচ্ছে, ভাবছে এই তো এই উচ্চতায় উঠে থেমে যাব, কিন্তু এই উচ্চতা আর পাচ্ছে না। তাহলে সুতরাং গড়াবে 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 গড়াতে থাকবে। তাহলে একে যদি কেউ ডিস্টার্ব না করে, একে যদি কেউ বাধা না দেয়, এর উপর যদি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, তাহলে এই আজীবন কি হবে, গড়াইতে থাকবে। এইটাই হচ্ছে পরীক্ষামূলক প্রমাণ ছিল গ্যালিলিওর। গ্যালিলিও লোকজনকে বুঝাইছে, দেখো এই যে এই তলটা যদি মসৃণ তল হয় এবং এই তলে এই বস্তুটা আজীবন গড়াইতে থাকবে যদি কোনো বাহ্যিক বল এই বস্তুর উপর ক্রিয়া না করে। এটাই ছিল গ্যালিলিওর পরীক্ষামূলক প্রমাণ। দেখো কি
কি লেভেলের ট্যালেন্ট ছিল লোকজন, বুঝলা? তাহলে ট্যালেন্ট বুঝতে পারছো কি লেভেলের ট্যালেন্ট ছিল, কিভাবে চিন্তা ভাবনা তারা করছে। তাহলে এই সূত্রটাই না ওঠা পর্যন্ত গড়াবে, তার মানে আজীবন গড়াবে, আজীবন চলতে থাকবে, চলতে থাকবে যদি বাহ্যিক বল ক্রিয়া না করে। ক্রিয়া না করে। বলো বুঝলা কিনা, কি ক্লিয়ার? ওকে, এবার আসো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আমাদের বলছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে কি হয়, দ্বিতীয় সূত্র আমাদের বলবে বাহ্যিক বল প্রযুক্ত হলে কি হয়। বাহ্যিক বল প্রযুক্ত হলে জড়তার পরিবর্তন হয়, বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর ভর বেগের পরিবর্তন হয়। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর ভর বেগের পরিবর্তনে হয় এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। একেবারে ঠুটস্থ করে রাখছি আমরা 9 10, তাই না? তাহলে ব্যাপারটা একটু লজিক দিয়ে বুঝি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদের আসলে কি বলছে, ব্যাপারটা একটু লজিক দিয়ে আমরা বুঝতে চাই। দেখো নিউটনের গতি, তুমি চিন্তা করো তোমার উপরেই নিউটনের ভূত ভর করছে, তুমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র তুমি তৈরি করবা। তুমি প্রথম সূত্রে দেখছো বাহ্যিক বল প্রযুক্ত না করলে কি হয়, তাহলে এবার একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত করে দেখো তো কি হয়, করে দেখো। তাহলে ধরো এই হচ্ছে একটা বস্তু, তো এই বস্তুটা প্রথমে মনে করো ইউ বেগ নিয়ে চলতেছিল, বস্তুর ভর হচ্ছে এম। এবার তুমি কি করলা, তুমি এই বস্তুটাকে ধাক্কা দিলা, তুমি এই বস্তুটাকে ধাক্কা দিলা, তো এফ বল প্রয়োগ করে তুমি ধাক্কা দিলা। মনে করো একটা গাড়ি ইউ বেগ নিয়ে চলতেছিল, তুমি এক্সেলারেটর চাপ দিছো অথবা তুমি ব্রেক চাপ দিছো, তাহলে কি হবে, বেগের পরিবর্তন হবে। তাহলে এই বস্তুটার বেগের পরিবর্তন ঘটবে। তাহলে কিছু সময় পরে, কিছু সময় ধরো টি সময় পরে, ঠিক আছে, তুমি বল প্রয়োগ করার কারণে কিছু সময় পরে বস্তুর বেগের পরিবর্তন হয়ে গেছে। কিছু সময় পর দেখতেছে আমরা বেগ আর ইউ নেই, বেগ হয়ে গেছে কি ভি, আর বস্তুর ভর আছে হচ্ছে এম। তাহলে কি হইলো, বস্তুর বেগের পরিবর্তন হইল। আচ্ছা দেখো তো আগে বস্তুর ভরবেগটা কত ছিল, ভরবেগ মানে পি ইনিশিয়াল, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, জানি তো আমরা নাকি। তাহলে বস্তুর ভরবেগ এটা হচ্ছে এম ইউ, ওকে, আর শেষ ভরবেগ বল প্রয়োগের পরে ভরবেগ, তাহলে বল প্রয়োগের পরে ভরবেগ হচ্ছে এম ভি, ঠিক আছে। আমি একেবারে ভেক্টর ফরম্যাটে লিখলাম, আর যদি তুমি মানের বিবেচনা করো তাহলে পি ইনিশিয়াল এম ইউ আর পি ফাইনাল এম ভি। তাহলে এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন হয়ে গেল, কি করার কারণে, বল প্রযুক্ত করার কারণে। তাহলে এবার বলো লোকজনকে, তুমি বলো যে বল প্রযুক্ত করলে কি হবে, ভর বেগের পরিবর্তন ঘটবে। একটা গাড়ি চলতেছে, ব্রেক দিলে তার বেগের পরিবর্তন ঘটবে, ভরবেগের পরিবর্তন ঘটবে। একটা গাড়ি চলতেছে, এক্সেলারেটর চাপ দিলা, তাহলে বেগ বেড়ে যাবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ঘটবে, বেগের পরিবর্তন ঘটবে, বস্তুর ভর আছে তাহলে ভরবেগের পরিবর্তন ঘটবে। কি ক্লিয়ার? এইবার আমরা যদি আরো বেশি বল প্রয়োগ করি, যদি বেশি বল প্রয়োগ করি ভরবেগের পরিবর্তন বেশি ঘটবে, যদি প্রযুক্ত বল কম হয় তাহলে ভরবেগের পরিবর্তন কম ঘটবে। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে ভরবেগের পরিবর্তনটা এইটা প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনটা এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ডেল পি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার হার, হার হচ্ছে নিচে সময় দিয়ে ভাগ দিবা ডেল টি। তাহলে পি ইনিশিয়াল এম ইউ, পি ফাইনাল এম ভি, পরিবর্তন দ্যাট ইজ ডেল পি, আর পরিবর্তনের হার তাহলে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটন সাহেব এই কথাটাই বলছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। হ্যাঁ তাই তো, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটবে। টি এর কোনো ডিরেকশন নাই, টি এর কোনো ডিরেকশন নাই, টি স্কেলার রাশি, তাহলে এফ এর ডিরেকশন যা হবে ডেল পি এর ডিরেকশন তো ভাই তাই হবে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। কি কথা বুঝলা? তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, নিউটন সাহেব এই কথা বলছে। তাহলে আসো দেখি এখান থেকে একটু ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করি। ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা সমান চিহ্ন নিলাম, নিয়ে একটা ধ্রুবক দিলাম, ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে কে ইন্টু এফ, এই কে এর মান হচ্ছে 1, এই কে এর মান 1। বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কে এর মান 1 ধরি, একটু পরে আসতেছি কিভাবে কে এর মান আমরা 1 চিন্তা করি, এটা আমরা একটু পরে বলতেছি। বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কে এর মানটা 1 ধরি। তাহলে অতএব দেখো এফ সমান সমান আমরা পাই ডেল পি বাই ডেল টি, এফ সমান সমান আমরা পাই ডেল পি বাই ডেল টি, ঠিক আছে। আমি যদি ডিফারেন্সিয়েশন মেথডে লিখি, এটা হচ্ছে এই যে শুধু মানের বিবেচনায় লিখলাম, আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখি
তাহলে এফ এর উপরে ভেক্টর সাইন, এখানে ডেল পি এর উপরে ভেক্টর সাইন, ডেল পি এর উপরে ভেক্টর সাইন। ঠিক আছে, আমি যদি মনে করো যে ডিফারেন্সিয়েশন ফরম্যাটের সূত্রটাকে লিখি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে এফ সমান সমান ডি ডিটি অফ পি, ডি ডিটি অফ পি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। তাহলে বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন ঘটে। তাহলে আমরা একটু সূত্রটা লিখি, যে বস্তুর উপর বল প্রযুক্ত করলে, বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত করলে তার ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তন ঘটে। আর এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, বাহ্যিক বল প্রযুক্ত করলে ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। স্বাভাবিক, যত বেশি তুমি বল প্রযুক্ত করবা তত বেশি তো আসলে বেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তন ঘটবে, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তো আসো এইখান থেকে আমরা দেখি একটু সূত্রের হিসাব নিকাশ করি। দেখো এই যে এই ক্ষেত্রে দেখো যে বস্তুর উপর বল প্রযুক্ত হয়ে তার আদিবেগ ইউ থেকে ভি হয়েছে। ধরো কত সময় ঘটনাটা ঘটছে, টি সময়, ধরো টি সময় ঘটনাটা ঘটছে, টি সময়। তাহলে ভরবেগটা পরিবর্তন হয়েছে এই টি সময়, টি সময় ভরবেগের পরিবর্তন ঘটছে, তার মানে ডেল টি হচ্ছে টি, ডেল টি এই যে সময়টা হচ্ছে টি। তাহলে দেখো ভরবেগের পরিবর্তনের হার ডেল পি বাই ডেল টি, এটা সমানুপাতিক হচ্ছে এফ। তাহলে ডেল পি এম ভি মাইনাস এম ইউ, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, ভরবেগের পরিবর্তন, নিচে সময়, তো সময়টা টি, ডেল টিটা টি, টি সময় ভরবেগের পরিবর্তনটা ঘটছে, সমানুপাতিক হচ্ছে এফ। তাহলে এখান থেকে এমটাকে কমন নিয়ে নিই, ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন, নিচে সময়, এটা সমান সমান, এটা সমানুপাতিক, এটা সমানুপাতিক হচ্ছে এফ। এবার দেখো এই জিনিসটাকে চেনা চেনা লাগে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, দ্যাট ইজ এ, ত্বরণ এ, বেগের পরিবর্তনের হার ত্বরণ, এম এ সমানুপাতিক এফ। এইবার আসো সমানুপাতিক চিহ্ন বসাবো, তাহলে এম এ সমান সমান কে ইন্টু এফ, কে ইন্টু এফ। এই কে এর মান 1, বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কে এর মানটা 1 চিন্তা করি, বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে কে এর মানটা আমরা 1 চিন্তা করি। কনস্ট্যান্ট দুই ধরনের হয়, আরবিটারি কনস্ট্যান্ট আর এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট। যখন ব্যাপারটা তোমার হাতে থাকে না, ধরো কন্ট্রোলের বাইরে, তোমার কন্ট্রোলের বাইরে, যেমন মহাকর্ষীয় ধ্রুবক, চিন্তা করে দেখো এফ ইকুয়াল টু এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এইখানে আমরা যে কনস্ট্যান্ট আনি সেটা কিন্তু আরবিটারি ইচ্ছামতো একটা কনস্ট্যান্ট আনি না, একটা ইচ্ছামতো ইচ্ছাধীন একটা কনস্ট্যান্ট এনে বসাই দিলাম, ঠিক আছে, ধরো কে এনে বসাই দিলাম, কে এর মান আমরা 1 চিন্তা করলাম, তা কিন্তু আমরা করি না, কারণ এই ব্যাপারটা তোমার কন্ট্রোলে নাই। দুইটা চার্জ পরস্পরকে কত বলে আকর্ষণ করবে, কত বলে বিকর্ষণ করবে, বা দুইটা ভরবস্তু তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করবে, এই ব্যাপারটা কিন্তু তুমি ঠিক করে দেওয়ার কেউ না। চাঁদ আর পৃথিবী তুমি বলে দেওয়ার পরে তারা যে পরস্পরকে এত বলে আকর্ষণ করবে এটা কিন্তু হয় না, এটা একটা ইউনিভার্সাল ব্যাপার। এই কারণে এখানে যদি কোনো কনস্ট্যান্ট লাগে সেটা এক্সপেরিমেন্টাল হিসাব নিকাশ করে কনস্ট্যান্ট আনতে হয়। এখানে কিন্তু আমরা ইচ্ছা মতো কে নিয়ে কে এর মান 1 বসাই দিই না, আমরা একটা কনস্ট্যান্ট আনি, সেই কনস্ট্যান্টটা হচ্ছে জি। এই যে কনস্ট্যান্ট এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে আসে, ঠিক আছে, তোমরা মহাকর্ষ অধ্যায় যখন পড়বা তখন দেখবা এক্সপেরিমেন্ট করে জি এর মানটা বের করা হয়। এটা কিন্তু হুদাই ধরো যে ইচ্ছা মতো আমরা জি এর মান বসাই দিছি বা ইচ্ছা মতো এখানে কে সমান সমান 1 বসাই দিছি, ব্যাপারটা এরকম না। তাহলে আমরা কি করি, এক্সপেরিমেন্ট করে কনস্ট্যান্ট বের করি। যখন কন্ট্রোলের বাইরে থাকে, দুইটা চার্জ পরস্পরকে কত বলে আকর্ষণ বিকর্ষণ করবে, তখন কিন্তু এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট লাগে, দেখতে হয় দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে কিনা, সেই হিসাব নিকাশ করে আমরা কনস্ট্যান্ট আনি। কিন্তু এখানে ব্যাপারটা ওরকম না, এখানে কোনো এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট দরকার নেই। একটা বস্তুর উপর তুমি যত বেশি বল প্রয়োগ করবা বস্তুর ভরবেগের পরিবর্তন তত বেশি ঘটবে, এটা মোটামুটি তোমার হাতেই আছে। তাহলে এটা বিজ্ঞানী নিউটনের হাতেই আছে, তাহলে বিজ্ঞানী নিউটন এখানে ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট নিতে পারে। তো বিজ্ঞানী নিউটন কনস্ট্যান্ট নিল কে, এবং কে এর মান সে বললো কে এর মান হচ্ছে 1, এবং কে এর মান 1 ধরে সে বলের একক নিউটনের সংজ্ঞা দিল।
সে বললো 1 কেজি ভরের বস্তুর উপর, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি যদি এম সমান সমান 1 কেজি হয়, দেখো এম সমান সমান 1 কেজি হয়, ঠিক আছে, এ সমান সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে তখন এফ ইকুয়াল টু হয় 1 নিউটন, এফ ইকুয়াল টু 1 নিউটন। তাহলে এম এর মান 1 গুণ এ এর মান 1 সমান সমান কে ইন্টু এফ এর মান 1 নিউটন, অতএব কে সমান সমান কত দাঁড়ায় 1। তো বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কে এর মানটা 1 ধরি, মানে নিউটন সাহেবই ধরে। তাহলে এখান থেকে কে এর মান যদি 1 ধরা হয় তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে অতএব এফ ইকুয়াল টু এম এ, কারণ কে এর মান তো 1। তাহলে 1 নিউটন বল কাকে বলে বলো তো দেখি? 1 নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল কোনো বস্তুর উপর, কোনো 1 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। যে কোনো সংজ্ঞা, ফিজিক্সের যে কোনো সংজ্ঞা আমরা মানে সূত্র থেকে দিতে পারি। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলা হয় 1 নিউটন বল। জান? এবার দেখো এই প্রমাণ, এই মেথডে তোমরা এফ ইকুয়াল টু এম এ প্রমাণ করে আসছো 9 10-এ, ঠিক আছে? এইটা করলে হবে না তা না, এখন এটা করলে হবে, সমস্যা নাই। কিন্তু তুমি তো ভাইয়া পি সমান সমান এম ভি মাইনাস এম ইউ এটা বুঝি নাই। ডেল পি এটা ভরবেগের পরিবর্তন, দেখো তো এটা শেষ ভরবেগ না, এটা আদি ভরবেগ না, তাহলে পরিবর্তনটা বিয়োগ করো, এম ভি মাইনাস এম ইউ এটা পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তন ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, দ্যাট ইজ হার, ভরবেগের পরিবর্তনের হার, বুঝছো? তো এবার আসো এই সূত্রটা আমরা অন্য একটা ভাবেও প্রমাণ করতে পারি। এখন এই জিনিসগুলোর উপরেই, এই যে এখন যেভাবে প্রমাণ করব এই জিনিসগুলোর উপরেই তোমার জোর দিতে হবে। ডিফারেন্সিয়েশন মেথডে প্রমাণ করব, ক্যালকুলাস মেথডে আমরা প্রমাণ করব। তাহলে ক্যালকুলাস মেথডে কিভাবে প্রমাণ করতে পারি? দেখো এফ এটা ইকুয়াল টু ডিডিটি অফ পি, তাহলে অতএব এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি মানে এম ভি, ঠিক আছে? এবার তুমি দেখো বস্তুর উপর, বুঝছো এটা ডিডিটি অফ পি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান, ওই যে কে এর মান 1 ধরলাম, তাহলে প্রযুক্ত বলের সমান, তাহলে এফ ইকুয়াল টু ডিডিটি অফ এম ভি ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। এবার দেখো তো বস্তুর উপর বল প্রয়োগ করছো, ভরের কোনো পরিবর্তন ঘটছে? দেখো ভরের কোনো পরিবর্তন ঘটছে না, বেগের পরিবর্তন ঘটছে, তাহলে ভরটা কনস্ট্যান্ট। সুন্দর করে ভরটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসো। যে কনস্ট্যান্ট থাকবে সে ডিফারেন্সিয়েশন সাইনের বাইরে যাবে। এম কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন সাইনের বাইরে গেল, তাহলে কি থাকলো? ডিভিডিটি। এবার চেনো ডিভিডিটিকে? চেনো ডিভিডিটি কি? ত্বরণ। তাহলে এম এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ। এইবার শোনো, দেখো এফ ইকুয়াল টু এম এ, দেখো তুমি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই সূত্রটা যে লিখছো, এই সূত্রটা কোন সূত্র? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, এই সূত্র না? এই সূত্রটা কখন খাটে জানো? সমত্বরণ হলে খাটে, সমত্বরণ না হলে এই সূত্র জীবনেও খাটে না। যদি অসমত্বরণ হয় এই সূত্র খাটবে না ভাই, অসমত্বরণ হলে এই সূত্র চলবে না। অসমত্বরণের ক্ষেত্রে, অসমত্বরণ যদি হয় তাহলে সেখানে আমরা গতির যে সূত্রগুলো জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার খাটবে না, অসমত্বরণ হলে খাটবে না। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি খাটবে না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি খাটবে না। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এটাও খাটবে না। এই সকল সূত্র খাটে, এই যে 4টা সূত্র এটা সমত্বরণের জন্য খাটে। তাহলে তুমি যখন এখানে এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এ লিখছো, ভাই এটা সমত্বরণের জন্য। যদি অসমত্বরণ প্রযুক্ত হয় তাহলে তো এই সূত্র চলবে না। তো তখন আমরা কি করব? এই যে অসমত্বরণ যদি হয় তাহলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। যদি তোমাকে কেউ বলে অসমত্বরণে আমি বেগ বের করতে চাই, তাহলে তাকে বলবা যে অসমত্বরণে ভাই বেগ বের করার জন্য ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস। দুনিয়ার সবসময় বেগের সূত্র এটা, দুনিয়ায় সবসময় ত্বরণের সূত্র এটা, ডিডিটি অফ ভি। দুনিয়াতে সবসময় ত্বরণের সূত্র এটা, সেটা অসমত্বরণ হোক আর সমত্বরণ হোক। তাহলে কি করতে হবে? যদি অসমত্বরণ হয় তাহলে একটাই মেথড আমাদের হাতে আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। ঠিক আছে? অসমত্বরণ সমত্বরণ যাই হোক, ঠিক আছে, সর্বদাই খাটবে। এই যে এই প্রমাণ, এটা সর্বদাই প্রযোজ্য, সর্বদাই প্রযোজ্য। তুমি 9 10-এ কেন এটা দেখো নাই? কারণ 9 10-এ তুমি ডিফারেন্সিয়েশন জানতা না, তুমি 9 10-এ অসমত্বরণের কথাবার্তা শোনোই নাই। ঠিক আছে? যদি কখনো টিচারকে জিজ্ঞেস করছো অসমত্বরণ গাড়ি চললে সূত্রগুলো কি হবে, টিচার বলছে না এগুলো তুমি বড় ক্লাসে শিখবা, এগুলো তোমার এখন শিখতে হবে না। কি তাই না? এই গতিবিদ্যা পড়ছো তো, গতিবিদ্যাতে কিন্তু আবার এগুলো শিখাইছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র গেল, এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা সুন্দর একটা সূত্র পাইলাম যে এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ। এবার আসো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রমাণ করতে পারি কিনা। অবভিয়াসলি পারি। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই যে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে
বাহ্যিক বল প্রযুক্ত না হলে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে, দ্যাট মিনস F0 হলে, F0 হলে, তাহলে F0 বসায় দাও এখানে, F0 বসাও। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে F0 হলে ma, ভর আর ত্বরণের গুণফল হচ্ছে 0। বস্তুর ভর দুটো রাশির গুণফল 0 হলে বস্তুর ভর এটা তো কখনো 0 হতে পারে না, তাহলে অবভিয়াসলি অতএব অবশ্যই a হবে 0। তাহলে কোনো বস্তুর ত্বরণ হবে 0, বস্তুর ত্বরণ 0 হওয়ার দুটো মিনিং থাকে, বস্তুর ত্বরণ 0 হওয়ার দুটো মিনিং থাকে। বলো, বস্তু যদি স্থির থাকে তাহলে ত্বরণ কত? বস্তু স্থির, বস্তু স্থির অ্যাট রেস্ট পজিশনে, তাহলে বলো ত্বরণ কত? 0, তাই না? যদি ত্বরণ 0 হয় তাহলে বস্তু সমবেগেও চলে, সমবেগে, বস্তু সমবেগে চলে, তাহলে বস্তু স্থির আর বস্তু সমবেগে চলে। তো সমবেগে চললে ইন মোশন, বাট ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্টে ইন মোশনে আছে। কি ক্লিয়ার? তাহলে হলো, বলো। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র হলো 2 মার্কের প্রশ্ন আসবে যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করো। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F = ma, আর প্রথম সূত্র আমাদের বলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, অর্থাৎ F এর মান 0 হলে, F এর মান 0 বসাই দাও, বসাই দিলে ত্বরণ হচ্ছে 0, আর ত্বরণ 0 মানে দুটো মিনিং, একটা হচ্ছে বস্তু স্থির আর একটা হচ্ছে বস্তু সমবেগে চলতেছে। ঠিক আছে, ওকে। কোন বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে, একাধিক বল ক্রিয়া করলে তখন সূত্রটা কেমন হবে? বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করে তখন ব্যাপারটা কেমন হবে? ধরো একটা বস্তু, এই বস্তুর উপর অনেকগুলো বল একসাথে ক্রিয়া করছে, F1, F2, F3, ধরো F4, অনেকগুলো বল ক্রিয়া করছে। যদি এরকম ক্রিয়া করে তাহলে নিউটনের গতিসূত্র কি করব আমরা? গতিসূত্রের দ্বিতীয় সূত্রটা আমরা কিভাবে খাটাবো? এই বলগুলোর লব্ধি করব। এই যে সামেশন অফ এফ, এই এফটা হচ্ছে বলগুলোর লব্ধি, লব্ধি বল, লব্ধি বল ভেক্টর সাম কিন্তু। তাহলে এই লব্ধি বল এটা ইকুয়াল টু হবে এম। একটা বল যেমন প্রযুক্ত হলে F = ma, এরকম অনেকগুলো বল যদি প্রযুক্ত হয়, অনেকগুলো বল যদি প্রযুক্ত হয় তাহলে সামেশন অফ F = ma। বুঝলা? অনেকগুলো বল যদি বস্তুর উপর ক্রিয়া করে তাহলে আমরা লিখবো সামেশন অফ F = ma। ধরো একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুর উপর, ধরো একটা বস্তু, এই বস্তুর উপর উপরের দিকে ক্রিয়া করছে 10 নিউটন বল, আর নিচের দিকে ক্রিয়া করছে মনে করো 20 নিউটন বল, নিচের দিকে ক্রিয়া করছে 20 নিউটন বল। তাহলে এই দুটো বলের লব্ধি, এই দুটো বলের লব্ধি বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে। এটা F1, এটা F2। তাহলে লব্ধি করো, কোনটা বড়? এটা বড়, এটা ছোট। তাহলে এই দিকেই থাকবে লব্ধি বল, তাহলে 20 - 10, অর্থাৎ F2 - F1, এটা ইকুয়াল টু হবে ma। তাহলে বস্তুর যদি ভর হয় সাপোজ 2 কেজি, ধরো 2 কেজি ভর, তাহলে F2 - F1, 20 - 10 দ্যাট ইজ 10, 20 - 10 দ্যাট ইজ 10, বস্তুর ভর ধরো 2, তাহলে 2 × a, তাহলে অর্থাৎ a ইকুয়াল টু কি হবে? a ইকুয়াল টু হবে 5। বুঝলা? তাহলে অনেকগুলো বল যদি বস্তুর উপর প্রযুক্ত হয় তাহলে লব্ধি করবো আমরা। ওকে, ডান। ঠিক আছে, এবার আর একটা খুব ইম্পর্টেন্ট কথা একটু শুনে রাখো। আমরা যে নিউটনের গতির যে সূত্রটা লিখি F = d dt of p অথবা F = del p/del t, এখানে এই যে ভরবেগের পরিবর্তনই, ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল। এখন আমাদের আর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বলার আর কোনো দরকার নেই, কারণ সমানুপাতিক ধ্রুবক তো এক। তাহলে একবার বলে দিতে পারি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই প্রযুক্ত বল। সমানুপাতিক বলার দরকার নেই, কারণ কনস্ট্যান্ট কত? কে এর মান কত? 1। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল। তাহলে F = d dt of p। এইবার প্রশ্ন হচ্ছে বল কার উপর প্রযুক্ত হবে আর ভরবেগের পরিবর্তন কার ঘটবে? তো এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে ম্যাথ করতে গিয়ে অনেক ঝামেলা হয়, তা আমরা আপাতত লিখে রাখি, নোট করে রাখি, তারপর তো ম্যাথ করার সময় আমরা জিনিসগুলো দেখবই ইন ডিটেলস। তাহলে মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট কথা, যার ভরবেগের পরিবর্তন হবে বল প্রযুক্ত হবে তার উপর, বা প্রযুক্ত বল যার উপর ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন হবে তার। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন যার হবে, ভর বেগের পরিবর্তন যার হবে প্রযুক্ত বল তার উপর, প্রযুক্ত বল তার উপর, যার উপর বল প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন তারই ঘটবে। ঠিক ক্লিয়ার? ওকে, এবার আসো নিউটনের গতির তৃতীয় সূত্র। এইটা জানে না এরকম কেউ দুনিয়াতে এক্সিস্ট করে না। ঠিক আছে, আর্টস কমার্সে পড়া পোলাপানও নিউটনের গতির অ্যাটলিস্ট তৃতীয় সূত্র জানে। তাহলে কি তৃতীয় সূত্রটা কি বলো? এভরি অ্যাকশন হ্যাজ
ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, ঠিক আছে? যে ফর এভরি অ্যাকশান দেয়ার ইজ, লিখি আসো আমরা একটু ভাব নিয়েই লিখি, ফর ইংলিশে লিখি, ফর এভরি অ্যাকশান, ফর এভরি অ্যাকশান দেয়ার ইজ an equal, there is an equal and opposite reaction, and opposite reaction, ঠিক আছে? এইটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। তাহলে বাংলায় বললে কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়া, এই ক্রিয়া মানে কি কাজ, বলো? প্রত্যেক, এই যে আমরা বলি ক্রিয়ারই, এই ক্রিয়া মানে কি কাজ, প্রত্যেক ক্রিয়ারই, এই ক্রিয়া মানে বল, প্রত্যেক ক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। কি কথা বুঝছো? এই যে একজন বলছে ইট মারলে পাটকেলটি খেতে হয়, ঠিক আছে? না, এটা না, এটা না নিউটনের গতির তৃতীয় সূত্র। এইভাবে নিউটনের গতির তৃতীয় সূত্র বিকৃত করিও না। তো আসো আমরা একটু বুঝি নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলে। অনেকগুলো ক্ষেত্র আমরা দেখাইতে পারি, ঠিক আছে? বহুত উদাহরণ। সব সময় বল জোড়ায় জোড়ায় কাজ করে, সব সময় বল জোড়ায় জোড়ায় কাজ করে। ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া থাকবেই, ক্রিয়া বল থাকলে প্রতিক্রিয়া থাকবেই। যেমন আসো ধরো, এই যে ভূমিতে একটা ব্লক রাখা আছে, এটা একটা ব্লক রাখা আছে। এখন তুমি কি করতেছো, এই ব্লকটাকে ঠেলতেছো। তাহলে তুমি এই ব্লকটাকে ধরে ঠেলতেছো, ঠিক আছে? তাহলে তুমি এই ব্লকটাকে ঠেলতেছো, তুমি বল দিলা, দেখো এই যে তুমি বল দিয়ে ঠেলতেছো। তাহলে তোমার প্রযুক্ত বল এটা হচ্ছে F1। তাহলে তুমি যখন ব্লকটাকে ঠেলবা, ধাক্কা দিবা, এভাবে যখন এই যে ধাক্কা দিবা, ঠিক আছে, ধাক্কা দিবা, তখন এই তলটাও কিন্তু তোমাকে একটা ধাক্কা দিবে। তাহলে তুমি যে ব্লকটাকে ঠেলতেছো সেও কিন্তু একটা বল দিবে। তাহলে তার প্রযুক্ত বলটাকে আমি বললাম F2। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী এই F1 আর F2 এরা পরস্পর সমান, এদের মান সমান, কিন্তু ভেক্টর সাইন দিয়ে লিখলাম, এই যে ভেক্টর সাইন। তাহলে ভেক্টর সাইন দিলে তো ভেক্টর হয়ে গেল, মান সমান, ঠিক আছে, কিন্তু দিক বিপরীত। এই যে মান সমান এবং দিক বিপরীত, তাহলে F1 এবং F2 এদের মান সমান, দিক পরস্পরের বিপরীত। এই একটা উদাহরণ। তুমি একটা ব্লককে ঠেলবা, ব্লকটাও তোমাকে ঠেলবে। তারপরে চিন্তা করো, ধরো দুটো খুঁটি আছে, একটা খুঁটি, এই দুইটা খুঁটিতে একটা তার টান করে বাঁধা আছে, এই যে একটা তারকে টান করে বাঁধা রাখছে। তাহলে এই তারটা টান হয়ে আছে, ঠিক আছে? তাহলে তারে প্রযুক্ত টান বলের আমি একটু ডিরেকশন দেখাইতে চাই, প্রযুক্ত টান বলের ডিরেকশন। দুটো খুঁটির মাঝে তারটা টান হয়ে আছে, তাহলে এই খুঁটিটা ওই খুঁটিটাকে দড়ি দিয়ে বেঁধে টানতেছে, এভাবে ধরে টানতেছে। তাহলে এই হচ্ছে একটা টান বল, T1। এই টান বলটা কে কার উপর প্রয়োগ করছে? এই খুঁটিটা ওই খুঁটিটার উপর প্রয়োগ করছে। এই খুঁটিটা বসে থাকবে না, তখন এই খুঁটিটাও এই দড়িটাকে এভাবে টানবে, অর্থাৎ এই খুঁটিটা ওই খুঁটিটাকে দড়ি দিয়ে বেঁধে টানতেছে। তাহলে এই হচ্ছে টানের ডিরেকশন, এটা হচ্ছে T2। আমি যদি বলি এই দড়িতে টানের ডিরেকশন কোন দিকে, তখন তুমি বলবা এই খুঁটিকে ওই খুঁটি এদিকে টানতেছে, অর্থাৎ এই খুঁটির উপর টানের ডিরেকশন এদিকে, আর এই খুঁটিটার উপর টানের ডিরেকশন হবে এদিকে। এই দেখো, টান জোড়ায় কাজ করে, টান জোড়ায় কাজ করে, ঠিক আছে? টান জোড়ায় কাজ করছে। তাহলে প্রত্যেক ক্রিয়া টান বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টান বল আছে। তুমি চিন্তা করো, দেখো ধরো এই হচ্ছে দড়িটা, দেখো এক টান না থাকলে আরেক টান থাকবে না। দেখো এই যে দুই হাতে আমি এইভাবে টানতেছি, তাহলে দড়ির টানের ডিরেকশন, এই হাতের কথা চিন্তা করি, এই হাত ধরে এই হাতে ওই হাতটাকে আমি টানতেছি এভাবে, আর এই হাতটাকে এদিকে টানতেছে এভাবে, তাহলে এই যে টান হয়ে, এই যে বাংলায় আমরা বলি না টান, এই টান কথার পিছনে, এই যে বাংলায় টান বলি, দড়িটা টান হয়ে আছে, এই বাংলার পিছনেও এই ফিজিক্সের ল কাজ করতেছে। বাংলায় এই যে কথাটা টান, এই কথাটাও আসলে ফিজিক্স থেকে আসছে, ফিজিক্সে এই যে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আসছে, যে দুটো টান, বুঝলা? তাহলে বাংলাও আসলে ফিজিক্স থেকে আসছে, বুঝলা? কি ক্লিয়ার? দেখো এক টান না থাকলে আরেক টান থাকবে না। ধরো আমি এই টানটা সরাই দিলাম, নেই, দড়ি ছেড়ে দিছি,
তুমি হাজার চেষ্টা করেও এই এই এক হাত দিয়ে ধরে দড়িটাকে দেখো তো টান টান করতে পারো কিনা, টানতে পারো কিনা, দেখো টানা যাবে না। যখন একটা টান নেই তখন আরেকটা টানও নেই, একটা টান নাই গায়েব তো আরেকটা টানও কিন্তু গায়েব, যেই দড়িতে কিন্তু কোনো টানই নেই। এই হচ্ছে কথা, যে জোড়ায় জোড়ায় কাজ করে সর্বদা, জোড়ায় জোড়ায়। এরকম বহুত উদাহরণ আছে। ধরো তুমি ভূমির উপর দাঁড়ানো আছো, তুমি ভূমিতে দাঁড়ানো আছো, তাহলে তুমি ভূমিতে দাঁড়ানো থাকলে মাটিতে কিন্তু একটা বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? তুমি কিন্তু এই তলে একটা বল প্রয়োগ করতেছো, তাহলে তলে তোমার প্রযুক্ত বল হচ্ছে এফ, তুমি তলে দিচ্ছ, এটা F1। এবার তলও কিন্তু তোমাকে একটা বল দিবে, তলও কিন্তু তোমাকে একটা বল দিচ্ছে, এই বলটা হচ্ছে F2। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান, F1 এবং F2, এই যে এরা পরস্পর সমান এবং দিক বিপরীত। তারপরে এখানে এই যে T1 এবং T2 এরা পরস্পর সমান এবং এদের দিক বিপরীত। একটা বল সরায় নাও, দেখো আর একটা বলও গায়েব হয়ে যাবে। তুমি এই তলে পা রেখো না, তুমি এই তলে পা রাখো না, লাফ দিয়ে উপরে ওঠো, তাহলে তলের সাথে দেখো তোমার পায়ের সংযোগ নেই, তাহলে তলের সাথে যখন পায়ের সংযোগ নেই তখন তুমিও বল দিচ্ছ না, তলও তোমাকে বল দিবে না, ঠিক আছে? যতক্ষণ তুমি ক্রিয়া দিচ্ছ ততক্ষণ প্রতিক্রিয়া হচ্ছে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একসাথে কাজ করে, যতক্ষণ ক্রিয়া থাকবে ঠিক ততক্ষণ প্রতিক্রিয়া থাকবে, বুঝলে? এরকম বহুত উদাহরণ হতে পারে, এরপরে তো আমরা দেখবই যে বল জোড়ায় জোড়ায় কাজ করে, এরকম হাজার হাজার উদাহরণ আমাদের সামনে আসবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে বস্তুটা, এই বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করলা, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করলা, তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, বস্তুটাও তোমাকে সেম পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে, ঠিক আছে? তুমি ভূমিতে দাঁড়ানো আছো, তুমি ভূমিতে 10 নিউটন বল প্রয়োগ করলেও ভূমিও তোমাকে 10 নিউটন বল দিচ্ছে। তুমি এই ব্লকটার কথাই চিন্তা করো না, এই ব্লকটাকে তুমি যে বলে ঠেলতেছো, ব্লকটাও তোমার উপর সেই পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তাহলে তুমি ওকে যে বলে ঠেলতেছো, ও যদি তোমাকে সেম বল দেয়, সেম বল দিয়ে ঠেলে, তাহলে তো ভাই এই ব্লকটাকে সরানো যাবে না, তাই কি না? এই যে ব্লকটা, এই ব্লকটাকে তুমি ঠেলতেছো, এই ব্লকটাকে তুমি ঠেলতেছো, তুমি যে বল দিয়ে ঠেলতেছো, ব্লকটা তো সেই বল দিচ্ছে। তাহলে তুমি 10 নিউটন বল দিলে, ও তো বিপরীত দিকে 10 নিউটন বল দিচ্ছে। তাহলে লব্ধি কত? এই দুইটার লব্ধি কত? লব্ধি বল কত? 10 বিয়োগ 10, বিপরীত দিকে না, 10 বিয়োগ 10, তাহলে লব্ধি হচ্ছে 0। তাহলে এই ব্লকটা তো নড়ার কথা না, কিন্তু তুমি দেখো তো খেয়াল করো তো, তুমি যদি ব্লক রেখে এরকম ভাবে ধাক্কা দাও, ব্লক তো সরে যাবে, তল দিয়ে গতিশীল হয়ে যাবে না, ঠিক আছে? তোমার বাসায় ধরো, তোমার আশেপাশে টেবিলের পরে যদি একটা বই থাকে, একটা কলম থাকে, সেই কলমটা বা বইটাকে একটু ধাক্কা দাও, দেখো তো এটা গতিশীল হয়ে যাবে না? তাহলে কি হইলো? এই দুইটা বল সমান সমান, তাহলে এই দুইটা লব্ধি 0, তাহলে তো এই ব্লকটাকে নড়ানোরই কথা না, ব্লকটা তো নড়বেই না, ওখানে জায়গায় স্থির থাকবে। কিন্তু তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখি ব্লকে ধাক্কা দিলে ব্লকটা নড়ে যায়। কেন নড়ে যায়? যদি লব্ধি 0 হবে তাহলে তো নড়ার কথা না। এইবার শোনো, লব্ধি তো করা যাবে না, তুমি লব্ধি করেই তো ভুল করছো, এই জায়গাটাই তো ভুল, যে তুমি লব্ধি করছো কেন? লব্ধি তো করা যাবে না, ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি হয় না কখনো, ক্রিয়া প্রতিক্রিয়ার, এটা তো মারাত্মক ভুল করে ফেলছি আমরা, ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি হবে না, লব্ধি হয় না। হ্যাঁ, ক্রিয়ার প্রতিক্রিয়া এদের মান সমান, দিক বিপরীত, বাট লব্ধি কেন হবে? ক্রিয়া যে বস্তুর উপর, প্রতিক্রিয়া কি সেই বস্তুর উপর? ক্রিয়া যে বস্তুর উপর, প্রতিক্রিয়া সেই বস্তুর উপর না। লব্ধি আমরা কখন করি? একটা বস্তুর উপর একাধিক বলের ক্রিয়া করলে লব্ধি করি। ধরো এই একটা বস্তু, এই বস্তুটিকে তুমি টানতেছো 10 নিউটন বল দিয়ে, আরেকজন টানতেছে 5 নিউটন বল দিয়ে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তখন আমরা লব্ধি বের করি, তখন লব্ধি হবে। কিন্তু ক্রিয়া যে বস্তুর উপর, প্রতিক্রিয়া তো সেই বস্তুর উপর না। দেখো তো, তুমি ব্লকটাকে ঠেলতেছো, ভালো করে মাথায় ঢুকাও কথা, তুমি ব্লকটাকে ঠেলতেছো আর ব্লক তোমাকে ঠেলতেছে, তাহলে তুমি বল দিচ্ছ ব্লকটার উপর, ব্লক বল দিচ্ছে তোমার হাতের উপর, দুইটা আলাদা আলাদা ক্রিয়াবিন্দু না? বলো আলাদা আলাদা ক্রিয়াবিন্দু, তাহলে লব্ধি করা যাবে না। তুমি বল দিচ্ছ ব্লকের উপর, তাহলে তোমার প্রযুক্ত বল 10 নিউটনের ক্রিয়াবিন্দু ব্লকটা, তাহলে আমি যদি বলি ব্লকের উপর কয়টা বল ক্রিয়া করছে, ব্লকের উপর, দেখো ব্লকের গতি চিন্তা করো, ব্লকের উপর বল ক্রিয়া করতেছে তোমার 10 নিউটন বল, তুমি ব্লককে 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, তাহলে তুমি ব্লককে 10 নিউটন বলে ধাক্কা দিলে ওই 10 নিউটন বল নিয়েও চলতে থাকবে, আর ও তোমার উপর দিচ্ছে 10 নিউটন বল, তাহলে দুইটা তো আলাদা আলাদা ক্রিয়াবিন্দু হলে তো লব্ধি করা যায় না। কি ক্লিয়ার? ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। আমি এই বোর্ডকে ঠেলতেছি, এই যে বোর্ডকে আমি ঠেলতেছি, বোর্ড আমাকে ঠেলতেছে, তাহলে দুইটা তো আলাদা আলাদা বস্তুর উপর। বুঝলাম না ভাইয়া, বোঝনি? তুমি বল দিচ্ছ কার উপর? ব্লকের উপর। আর ব্লক বল দিচ্ছে কার উপর? প্রতিক্রিয়া বল দিচ্ছে কার উপর?
ক্রিয়াটা হচ্ছে ব্লকটার উপর, আর তুমি বল দিচ্ছ কার উপর? তুমি বল দিচ্ছ হচ্ছে ব্লকটার উপর, আর ব্লকটা বল দিচ্ছে কার উপর? তোমার উপর। তাহলে দুটো আলাদা আলাদা ক্রিয়াবিন্দু, তাহলে লব্ধি কেমনে করবা? ধরো একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তুর উপর বল 10 নিউটন, 4 কেজি ভরের একটা বস্তুর উপর বল 10 নিউটন, তুমি এই দুটো বলের লব্ধি করবা? এই দুটো বলের তো লব্ধি করা যাবে না। এখন আমি বলবো তো ভাই আমি তাহলে পিছনে সরে যাই না কেন? তুমি পিছনে সরে যাও না কেন জানো? কারণ তুমি যে তলে দাঁড়ানো আছো সেই তলে যে ফ্রিকশন আছে, এই কারণে তুমি পিছনে সরে যাও না। কিন্তু তুমি একটা পিচ্ছিল তলে দাঁড়াই দেখো তো, একটা পিচ্ছিল তলে কোনো একটা বস্তুকে ঠেলতে যাবা, দেখবা তুমি সরে যাচ্ছ। ঠিক আছে, এই যে ব্লকটা, এই ব্লকের উপর 10 নিউটন, তাহলে ব্লকটা 10 নিউটন বলে চলবে, এই 10 নিউটন বলে চলবে ব্লকটা 10 নিউটন বলে চলবে। এবার ধরো তুমি, তোমার উপর প্রযুক্ত বল, দেখো তোমাকে আমি আলাদা করে দেখাই, এই যে তোমার উপর প্রযুক্ত বল তোমার উপর ব্লক কর্তৃক প্রযুক্ত বল এই যে 10 নিউটন। তারপরে তুমি যে তলে দাঁড়ানো আছে, এই যে সরে যায় না কেন? অনেকে বললা যে ভাই সরে যায় না কেন? কারণ তুমি যে তলে দাঁড়ানো আছে সেই তলে তো একটা ফ্রিকশন ফোর্স আছে, এই কারণে তো তুমি নড়ো না। হ্যাঁ, বক্সের তলেও তো ফ্রিকশন আছে, তাহলে বক্স কেন নড়ে? খুব গুরুত্বপূর্ণ, মনে করো যে কনসেপচুয়াল কোশ্চেন, ভালো কোশ্চেন করছো, যে ব্লক কেন নড়ে? ঘর্ষণ বলের একটা স্থিতি ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে, তুমি যদি সেই বলের চেয়ে বেশি বল দিতে পারো তাহলে তো বস্তু গতিশীল হয়ে যাবে। তুমি যদি সেই বলের চেয়ে বেশি বল দাও তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে। ধরো এই ব্লকের উপর বল হচ্ছে 10 নিউটন, ব্লকের উপর 10 নিউটন, এখন ব্লকের উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করতেছে সেই ঘর্ষণ বলটা ধরো 5 নিউটন, তাহলে তো ব্লকটা গতিশীল হবেই। ঠিক আছে, আমরা যখন ঘর্ষণ পড়ি তখন দেখবো এই জিনিসগুলো। তোমার উপর ঘর্ষণ বল আর বস্তুর উপর ঘর্ষণ বল তো একই রকম না, এই কারণে দেখবা তুমি অনেক ভারী বস্তু নাড়াইতে পারতেছো না। কেন? তুমি তো ভারী একটা বস্তু, বিশাল বড় ভারী একটা আলমারি তুমি ঠেলতেছো, নাড়াইতে পারতেছো না। কেন নাড়াইতে পারতেছো না? কারণ তুমি যে বলটা দিচ্ছ সেই বলটা ওই তলের ফ্রিকশনকে অতিক্রম করার জন্য যথেষ্ট না, এই কারণে তুমি ওই বস্তুটাকে ঠেলে সরাইতে পারবা না। তাহলে ফ্রিকশনকে অতিক্রম করার জন্য অনেক বেশি বল যদি তুমি দাও তাহলে তুমি বস্তুটাকে নাড়াইতে পারবা। ঠিক আছে, অনেক সময় দেখবা ভারী বস্তু বিশাল ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে বস্তু সরে নাই, তুমি উল্টা সরে আসছো। ভারী একটা বস্তু তুমি ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে তুমি সরো নাই, মানে বস্তু সরে নাই, তুমি উল্টা সরে আসছো। এরকম হয় না? চিন্তা করে দেখো তো, এটাই হচ্ছে কথা। ভাই ঘর্ষণ বল কি ওজনের উপর ডিপেন্ড করে? হ্যাঁ করে, ঘর্ষণ বল ওজনের উপর ডিপেন্ড করে। কি স্ক্রিন কি ব্লার? কেন ব্লার হবে? দেখো দেখো আবার ঠিক হয়ে যাবে, ক্লিয়ার আছে, ওকে। তাহলে চলো নেক্সট, এইবার মোটামুটি আমাদের সূত্র তো হয়ে গেল। শোনো এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে একটা কথা আছে। নিউটনের গতির এই যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র নিয়ে আমাদের কথা আছে। এই দ্বিতীয় সূত্র নিয়ে কিন্তু সামনের দিনও আরও অনেক আলোচনা আছে। এই যেটা সেটা হচ্ছে 9-10-এর ব্যাপারটা তোমাকে দেখানো হয়েছে। নিউটনের গতির 3টা দরজা, দ্বিতীয় সূত্রের 3টা দরজা, একটা দরজা খুলে তোমাকে দেখাইছি, বাকি 2টা দরজা খুলে তোমাকে এখনো দেখাইনি। তো ওটা আমরা নেক্সট দিন দেখবো। তো আজকে আসলে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো তার আগে 2টা প্রশ্নের উত্তর দিবা। একটা প্রশ্ন তো অলরেডি হয়ে গেল, সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি সৃষ্টি করে না কেন? ক্রিয়া, এটা 2 মার্কের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্রিয়া প্রতিক্রিয়া লব্ধি সৃষ্টি করে না কেন? করে না কেন? এটার উত্তর অলরেডি তোমরা পেয়ে গেছো, তাহলে সুন্দর করে পরীক্ষা আসলে লিখবা। এবার তুমি একটা জিনিস এখান থেকে একটা অপশনে আমি 4টা চিত্র এঁকে দিচ্ছি, তুমি বলবা কোন ক্ষেত্রে বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে, কোন ক্ষেত্রে বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, অপশনগুলো দেখে তোমরা উত্তরটা খুঁজে বের করবা। অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি। দেন আমরা তারপর কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব।
ধরো কোনো একটা বস্তু, সেই বস্তুর এই পাশে ইনিশিয়াল, এই পাশে ফাইনাল। তো ধরো একটা বস্তু, বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। বস্তুর ভর 2 কেজি, বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। বস্তুটার ভর কোনো কারণে হয়ে গেছে 1 কেজি এবং বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। বস্তুটার ভর 2 কেজি, বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে x অক্ষ বরাবর যাচ্ছিল। বস্তুটার ভর 2 কেজি আছে এবং বেগও 4 কেজি আছে, সরি, ভর 2 কেজি আছে এবং বেগ 4 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু এবার x অক্ষের সাথে একটু কোণ করে যাচ্ছে, কোণ করে যাচ্ছে। এটা 2 কেজি, এটা 4 মিটার পার সেকেন্ড বেগে, এটা 2 কেজি, এটা 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তুমি বলবা কোন ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে আর কোন ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। একটা অ্যান্সার না, অ্যান্সার অনেক। কোন ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, কোন ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। এ বি সি 3টা ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, আর ডি নম্বর ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। কারণ বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে। তো ভরবেগের পরিবর্তন কিভাবে ঘটতে পারে? ভরের পরিবর্তন ঘটেও কিন্তু ভরবেগের পরিবর্তন ঘটতে পারে, ভরের পরিবর্তন ঘটেও কিন্তু ভরবেগের পরিবর্তন ঘটতে পারে। এটা নিয়ে আলোচনা আছে, আমরা আস্তে আস্তে আসবো। তাহলে ভরের পরিবর্তন ঘটতে পারে, বেগের পরিবর্তন ঘটতে পারে, ভর বেগ দুটোরই পরিবর্তন ঘটতে পারে, বেগের মানের পরিবর্তন, দিকের পরিবর্তন ঘটতে পারে। তাহলে আসো দেখো, প্রথমটা 2 কেজি ছিল, 4 মিটার পার সেকেন্ড ছিল, 2 কেজি আছে কিন্তু বেগ কমে গেছে, তার মানে অবশ্যই এর উপর মন্দন সৃষ্টিকারী বল প্রযুক্ত হয়েছে। তাহলে এখানে বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, তার মানে F ≠ = 0, বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে। 2 কেজি 4 মিটার পার সেকেন্ড, 1 কেজি 4 মিটার পার সেকেন্ড, বেগের মানের পরিবর্তন ঘটে নাই, বাট ভরের পরিবর্তন ঘটছে। তো ভরের পরিবর্তন ঘটলেও তো ভরবেগের পরিবর্তন ঘটছে, সুতরাং এই ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে অবশ্যই। দেখো, বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়েছে। বাহ্যিক বল প্রযুক্ত না হলে দিকের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানেও বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে। এই ক্ষেত্রে বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, কারণ বেগের মান যা ছিল, যে দিক ছিল বেগের মান, সেই দিক একই মান আছে, মান আর দিকের কোনো পরিবর্তন হয় নাই, ইভেন ভরেরও কোনো পরিবর্তন হয় নাই। তার মানে ভর বেগের কোনো পরিবর্তন হয় নাই, ভর বেগ ইনিশিয়ালি যা ছিল ফাইনালও তাই আছে, ঠিক আছে, দিকও একই দিকে আছে। তাহলে ভর বেগের কোনো পরিবর্তন ঘটে নাই এখানে, তাহলে এখানে বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, অর্থাৎ F0। ঠিক ক্লিয়ার? তাহলে নিউটনের গতির সূত্র আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে চলো এবার একটু ম্যাথ করি। তো প্রথমে আসো 1 নম্বর ম্যাথ। বলা হচ্ছে 15 নিউটন বল একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, এরপর আর বল ক্রিয়া করলো না, এরপর বল ক্রিয়া করলো না। বস্তু এরপর 9 সেকেন্ডে 54 মিটার যায়, 9 সেকেন্ডে 54 মিটার যায়। তাহলে যে বস্তুর কথা বলা হচ্ছে সেই বস্তুটার ভরটা কত? এই বস্তুটার ভর কত? নিউটনের ল বোঝার জন্য, নিউটনের সেকেন্ড লটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে বস্তুর ভর কত? এই যে অনেকে উত্তর বলে দিছে অলরেডি। কে বলছে? মুফতাসিম, শাহরিয়ার, তাসিফ উত্তর বলে দিছে। ঠিক আছে, হ্যাঁ একবার বলছিস, ঠিক আছে, বারবার বলতেছে। মাহির 120 বলছে, না হয়নি, মাহিরের হয়নি। আকিব বলছে 10, তানভীর বলছে, আরাফাত বলছে ওকে 10, বস্তুর ভর হচ্ছে 10 কেজি। তো চলো করে ফেলি। দেখো, একটা স্থির বস্তু, তুমি একটা কাজ করবা কি, দেখো আমি তোমাকে ভেক্টর অধ্যায়ে বলছি, এখনও বলতেছি, এখন শুরু দিয়ে বলে দিচ্ছি। একটা ম্যাথ যখন আমরা সলভ করব, তখন ম্যাথের চিত্রটা চোখের সামনে ফুটাই তুলব। একটু চিত্র এঁকে নেব, একটু ফিগার এঁকে নিব, কোনো মতে এঁকে নিব, দেখবো ম্যাথের 80% সলভ, 20% বা 10% যেটা বাকি থাকবে সেটা থাকবে হিসাব। ওকে, তাহলে এই যে একটা বস্তু, এই বস্তু স্থির বস্তু, তাহলে U0। এই বস্তুর উপর বল ক্রিয়া করছে, কত সেকেন্ড ধরে বলটা ক্রিয়া করছে? 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, 15 নিউটন বল। তাহলে চিন্তা করো, স্থির বস্তুর উপর যদি 4 সেকেন্ড ধরে 15 নিউটন বল ক্রিয়া করে,
তাহলে তার বেগটা তো আর শূন্য থাকবে না, সেই বস্তুটা তো আর স্থির থাকবে না, তাহলে সেই বস্তু একটা বেগ অর্জন করবে, সেই অর্জিত বেগটা হচ্ছে ভি। 4 সেকেন্ড পর আর বল ক্রিয়া করে নাই, তাহলে বল ক্রিয়া করে নাই মানে বস্তু যেভাবে যে বেগে ছিল ওইভাবে ওই বেগে চলতে থাকবে, তার মানে কি বস্তু স্থির থাকবে না, তার মানে বস্তু স্থির থাকবে না, বস্তু একটা বেগ অর্জন করছে 4 সেকেন্ড পরে, তাহলে বস্তু ওই বেগটা নিয়েই বাকি পথ চলতে থাকবে। এইবার প্রশ্ন হচ্ছে বাকি পথ সে যাবে কিভাবে? বল তো প্রযুক্ত হয়নি, এখানে তো বল নেই, তাহলে বল প্রযুক্ত হয়নি, তার মানে বস্তুর ত্বরণ হবে না, মন্দন হবে না, তাহলে বস্তু গতি জড়তায় যাবে, যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখবে, বেগ অর্জন করছে এই বেগ নিয়ে সে চলতে থাকবে, তাহলে বস্তু এই পথটুকু যাবে হচ্ছে সমবেগে। এটা বুঝলে তোমার ম্যাথ শেষ। যতক্ষণ বল প্রযুক্ত হচ্ছে ততক্ষণ ত্বরণ হচ্ছে, বল প্রযুক্ত হয়নি তার মানে আর ত্বরণ নাই, তাহলে বস্তু সমবেগে যাবে, এইখানে কিন্তু ত্বরণ আছে। তাহলে সমবেগে বস্তু 54 মিটার গেছে, 54 মিটার কয় সেকেন্ডে? 9 সেকেন্ডে, 9 সেকেন্ডে। তাহলে সমবেগটা বের করা যাবে না, এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। এস এর মান 54, সময় 9, তাহলে বেগের মান 6 মিটার পার সেকেন্ড, বেগের মান 6 মিটার পার সেকেন্ড। এইবার আসো এখানে ফেরত আসি, বেগের মান 6 মিটার পার সেকেন্ড, তাহলে এই পয়েন্টে অর্জিত তার যে বেগটা সেটা 6। এটা আমাদের বল, বস্তুর ভর এমটা আমাদের বের করতে হবে, এম চাইছে। তাহলে আমরা দেখো আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি, ত্বরণ বের করতে পারবো, আর ত্বরণ বের করা হইলে এফ ইকুয়াল টু এম, শেষ। ত্বরণ বের করলে এফ ইকুয়াল টু এম, বা আমরা একবারে চাইলেও লিখতে পারি এফ ইকুয়াল টু এম। তাহলে এফ ইকুয়াল টু এম, এ মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এফ এর মান কত? 15 নিউটন। এম এর মান বের করতে চাই, ভি এর মান 6, ইউ এর মান 0, টি এর মান 4। তাহলে 6/4 মানে 3/2, 15 দুগুণে 30 ভাগ 3, তাহলে 10, অতএব এম হচ্ছে 10 কেজি। তাহলে বস্তুর ভর কত? 10 কেজি, এটাই অ্যান্সার, শেষ হয়ে গেল। ঠিক আছে, ডান, ম্যাথ কমপ্লিট, ইজি ম্যাথ। এবার আসো 2 নম্বর। বলা হচ্ছে 7 নিউটন মানের কোনো বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বলের সাথে 5 নিউটন বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে, ত্বরণ কত হবে? তাই না? খুব ইজি ম্যাথ। 7 নিউটন মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত আছে, ফলে ত্বরণ হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যতটুকু তথ্য পাওয়া যায় সেইটুকু তথ্য দিয়ে শুরু করি। এই বস্তুর ভর কত আমি জানি না, বলা হচ্ছে এই বস্তুর উপর নাকি 7 নিউটন বল প্রযুক্ত হলে এর ত্বরণ হয় 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। আচ্ছা, এইটুকু থেকে তুমি কি তথ্য পাও বলো? এইটুকু থেকে তুমি কি তথ্য পাও? এইটুকু থেকে আমরা হচ্ছে ভর পাই, এফ ইকুয়াল টু এম এ, সো এ ইকুয়াল টু এফ 7/3 এত, সরি এ তো জানি, এম হচ্ছে 7/3 এত কেজি। এটা হচ্ছে বস্তুটার ভর। এবার এর উপর যত বলই প্রযুক্ত হোক, বস্তুর ভরের তো কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এর উপর যদি আরো বল ক্রিয়া করে, তাহলে কিসের পরিবর্তন ঘটবে? বস্তুর ত্বরণের পরিবর্তন ঘটবে। তাহলে বস্তুটার উপর 7 নিউটন বল কিন্তু ছিল, পরবর্তীতে আমাদের বলছে 7 নিউটন বল আছে, 7 নিউটন বলের সাথে 5 নিউটন মানের আরেকটা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আসবে। তাহলে এর সাথে আরো একটা বল এসে অ্যাড হলো, 5 নিউটন মানের বল কত কোণে? 60 ডিগ্রি কোণে। এই যে, তাহলে 60 ডিগ্রি কোণে যদি এই বলটা প্রযুক্ত হয়, তাহলে লব্ধি বলটা কত? লব্ধি বল এফ কত? আমাদের লাগবে ত্বরণ। তাহলে আমরা কি করব? এই দুটো বলের লব্ধিটা আগে বের করব, যে লব্ধি প্রযুক্ত বলটা কত, আর ভরের মান তো জানি 7/3 কেজি। তারপর আবার সূত্র লিখবো এফ ইকুয়াল টু এম। তাহলে আমি একটু সামারিটা বলি। বস্তুর উপর 7 নিউটন বল ক্রিয়া করছে, ফলে ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে চট করে ভরটা বের করে নেওয়া যাবে। এবার এর উপর যদি আরো বল ক্রিয়ারত থাকে, তাহলে ভরের তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ত্বরণের। তাহলে তুমি কি করবা? অনেক বল যদি একসাথে ক্রিয়ারত থাকে, লব্ধি বের করে নিবা। আর ভরের মান তো 7/3 কেজি, তাহলে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে এফটা হবে লব্ধি বল। তাহলে লব্ধি বলটা বের করো। তাহলে লব্ধি বলটা এফ ইকুয়াল টু রুট ওভার 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 × 7 × 5 cos 60 ডিগ্রি। দেখো তো 10.44 নাকি?
10.44, ইয়েস 10.44 নিউটন। তাহলে অতএব ভর তো জানি 7/3, অতএব ত্বরণ এ, তাহলে লব্ধি বল ডিভাইডেড বাই এম, তাহলে 10.44 ডিভাইডেড বাই 7/3, 4.47 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো, ঠিক আছে, সহজ ম্যাথ, খুবই খুবই সহজ। ডান ডান ডান। অনলাইনের এক ভাইয়া বলছে যদি ফার্স্ট ইয়ারের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করতে না পারি তাহলে বুয়েট সহ অন্যান্য ভার্সিটিতে টপ পজিশন থাকা পসিবল না, এটা কতটুকু সঠিক? না, এটা সঠিক না, এটা সঠিক না। ঠিক আছে, তুমি আমাদের এই যে অপার ক্লাসরুম গ্রুপে দেখো অনেক ভাইয়ারা যারা এবার বা গতবার চান্স পাইছে, তাদের অনেকের হচ্ছে নিজের মুখে বলা কথাবার্তাগুলো শুনিও। ঠিক আছে, দেখবা ওইখানে তারা বলছে যে তারা ফার্স্ট ইয়ারে অনেক ল্যাকিংস ছিল তাদের, পরে সেকেন্ড ইয়ারে গিয়ে টেনে উঠাইছে। ঠিক আছে, এরকম বহুত 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 পোলাপান আছে। ঠিক আছে, তোমার কি করতে হবে? নিজে পড়াশোনা করে যাইতে হবে, পড়াশোনাটা চালাই যাইতে হবে। ঠিক আছে, পড়াশোনা বন্ধ করে রাখা যাবে না। ঠিক আছে, পড়াশোনা বন্ধ করে রাখা যাবে না, আর পড়ানোর সময় ফালতু কমেন্ট করা যাবে না। এটা যদি ফালতু কমেন্ট যদি না করো তাহলে দেখবা চান্স পেয়ে গেছো। পড়ার সময় দেখবে এক ধ্যান জ্ঞানে পড়তে থাকবা, পড়ার সময় এক ধ্যান জ্ঞানে পড়তে থাকবা, তাহলেই হবে। এবার বলা হচ্ছে 3 কেজি ভরের সমতরণে চলমান কোনো বস্তু, নাইনথ ও 19th মানে 9তম 19তম সেকেন্ডে যথাক্রমে 30 মিটার ও 50 মিটার অতিক্রম করে, যথাক্রমে 30 মিটার ও 50 মিটার অতিক্রম করে। বস্তুর উপর প্রযুক্ত বল ও 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। করো তো দেখি, করো। 3 কেজি ভরের সমতরণে চলমান কোনো বস্তু, সমতরণে চলমান কোনো বস্তু 9তম আর 19তম সেকেন্ডে যথাক্রমে 30 মিটার ও 50 মিটার অতিক্রম করে। ঠিক আছে, ইউকি জিরো, এই তো একটা কথা, ইউকি জিরো একবারও বলছে, আদিবেগ কি জিরো একবারও বলছে? এখানে বলছে বস্তু সমতরণে চলতেছে, তা আদিবেগ জিরো এরকম কোনো কথা তোমাকে বলছে? বলে নাই। তাহলে আদিবেগ জিরো তোমাকে বলে নাই, যেহেতু তুমি কেন ভাববা আদিবেগ জিরো? আদিবেগ জিরো না, আদিবেগ থাকতেও পারে, আমরা বের করে দেখব। তাহলে টি-তম সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র লাগবে, টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র লাগবে। টি-তম সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র STH, এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। আশা করি আমরা এটা জানি। টি-তম সময়, তাহলে ধরি বস্তুটা ইউ আদিবেগ নিয়ে, ধরি যে বস্তুটা ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণে চলতেছিল, এ ত্বরণে বস্তুটা চলতেছিল। তো 9তম সেকেন্ডে 30 মিটার আর 19তম সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। নাও এখানে বসাও। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 30, ইউ আদিবেগ প্লাস হাফ এ 2t, তাহলে 2 × 9তম 9 - 1। তাহলে অতএব সুন্দর করে সাজাই লিখলে ইউ প্লাস 9 × 18 - 1 17, 17/2 এ ইকুয়াল টু 30, সমীকরণ নম্বর 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে 50 সমান ইউ প্লাস হাফ এ 2 × t, টি কত? টি এর মান 19 বিয়োগ 1, তাহলে 19 × 2 38 বিয়োগ 1 37, তাহলে অতএব ইউ প্লাস 37/2 এ এটা সমান 50। এবার এই দুইটা সমীকরণে আননোন কোয়ান্টিটি দুটো, একটা ইউ আর একটা এ, দেখো ইউ আর এ আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন পাইলাম দুটো, আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন পাইলাম দুটো। কে সলভ করবে বলো? কে সলভ করবে? ক্যালকুলেটর সলভ করবে। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন দুটো, কে সলভ করবে? ক্যালকুলেটর। খবরদার তুমি সলভ করবে না, তাড়াতাড়ি ক্যালকুলেটরকে বলো সলভ করতে, ক্যালকুলেটরকে সলভ করতে বলো। সলভ করে পাই, সলভ করে দেখো তো ইউ এর মান কত পাওয়া যায়? 13 মেবি, ইউ এর মান মনে হয় 13 পাওয়া যাচ্ছে, দেখো তো 13 না? 13 আর 2, হ্যাঁ 13 মিটার পার সেকেন্ড, ইউ এর মান 13 মিটার পার সেকেন্ড।
আর এ এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 13 আর 2। ওকে, এই ক্যালকুলেটারে সলভ করতে পারো না, এই যে ক্যালকুলেটারে ইসে যাবা, আননোন কোয়ান্টিটিতে যাবা, ইকুয়েশনে যাবা, ইকুয়েশন পাস, এই যে ইকুয়েশনে যাবা। দেখো আমার তো এই ক্যালকুলেটার, তোমাদের কি ক্যালকুলেটার আমি জানি না। এই দেখো এখানে 2 নম্বরে 3টা আননোন কোয়ান্টিটি সলভ করা যাবে, আর 1 নম্বর দিলে একটা আননোন কোয়ান্টিটি সলভ করা যাবে। তাহলে আমি 1 নম্বর দিলাম, দেওয়ার পরে এবার মান বসাবো। দেখো ইউ এর সহগ কত? 1, তারপরে সমান চিহ্ন 17/2, 17/2, এগুলো পারতে হবে। এখন ইউটিউবে সার্চ দিবা, তোমার ক্যালকুলেটার মডেল লিখে ইউটিউবে সার্চ দিবা 17/2, তারপরে কত? 30, দেন তারপরে 1, তারপরে 37/2, 37/2, এবং তারপরে কত? 50। তোমার যে ক্যালকুলেটার, সেই ক্যালকুলেটার মডেল লিখে দেখো এক্স এর মান মানে ইউ এর মান চলে আসছে 13, আর ওয়াই এর মান হচ্ছে 2। দেখছো কি হলো? কেঁপে গেছে কেন? দাঁড়াও ফোকাস সরে গেছে। হ্যাঁ এই যে দেখো ক্যালকুলেটার ফোকাস করতেছে না, আমার মুখটা ফোকাস করে নিয়েছে। এই যে এবার ক্যালকুলেটারকে ফোকাস করছে। ঠিক আছে, এটা ইউটিউবে সার্চ দিবা, তোমার ক্যালকুলেটার মডেল লিখে কিভাবে সলভ করতে হয় ইউটিউবে সার্চ দিবা, বুঝছো? এবার আসো, আমাদের বলতেছে বস্তুর উপর প্রযুক্ত বল শেষ, F = ma। এম কত কেজি? 3 কেজি। এর মান 2, 6 নিউটন। আর 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 4তম না কিন্তু, এটা 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ut + ½ t²। তো ইউ এর মান 13 গুণ t 4 প্লাস হাফ a, এর মান 2, আর t² 4²। তো এখান থেকে হিসাব করবা, 13 গুণ 4 52 যোগ 0.5 গুণ 2 গুণ 4 স্কোয়ার, 68 মিটার। 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 68 মিটার। বুঝলা? এই হচ্ছে ঘটনা। তাহলে একটা বস্তুর 9তম আর 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, সেখান থেকে দুটো ইকুয়েশন লিখে ফেলছি, তারপরে দুটো ইকুয়েশন সলভ করছি। সলভ করার কাজটা কিভাবে করছি? ক্যালকুলেটর করছি। ঠিক আছে, তো ক্যালকুলেটর, তোমার যে ক্যালকুলেটর মডেল সেটা লিখে একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিবা যে কিভাবে ইকুয়েশন সলভ করা যায়, দেখবা শিখে গেছো। ওকে ডান। নেক্সট আসো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলা হচ্ছে 20 কেজি ভরের বস্তুর উপর 20 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে, কি পরিমাণ বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে এর বেগ 4i - 5j, 4i - 5j প্লাস 3k এত মিটার পার সেকেন্ড থেকে 8i + 3j - 5k এত মিটার পার সেকেন্ড হবে, এত থেকে এত হবে, মানে বেগের পরিবর্তন হবে। একটু ভেক্টর ফরম্যাটে বলছে, ঠিক আছে, যে 20 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে এর বেগ 4i - 5j প্লাস 3k মিটার পার সেকেন্ড থেকে 8i + 3j - 5k মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, 24 নিউটন। আমি প্রশ্ন লেখার আগে তোরা উত্তর বললি কেমনে? হ্যাঁ, আগে করে রাখছিস নাকি? প্রশ্ন লেখার আগে উত্তর বলে দিছে। যদি আমি এখানে চেঞ্জ করে দিতাম, প্র্যাকটিস সেটে প্রবলেম না হইতো। হ্যাঁ, তো চলো শুরু করি। 20 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে এর বেগ এত থেকে বেড়ে এত হবে, এত থেকে পরিবর্তিত হয়ে এত হবে। তাহলে ভাই এটা আদি বেগ ইউ না?
এটা ভেক্টর ফরম্যাটে আছে, এটা শেষ বেগ ভি ভেক্টর ফরম্যাটে আছে। তাহলে আদি বেগ ইউ এর মানটা বের করি, আদি বেগ ইউ এর মানটা বের করি। তো সহজ ম্যাথ, 4² প্লাস 5² প্লাস 3²। এই যে -5 এর বর্গ করলে আসলে +5ই হয় আর কি, +5 এর বর্গই হয়। তাহলে 4 4 16 যোগ 25 যোগ 3 3 9, তাহলে √50, এটা √50। ভি এর মান ভি ইকুয়াল টু √8² প্লাস 3² প্লাস 5²। তাহলে 8 8 64, 8 8 64, 3 3 9, 5 5 25, √98, √98। ওকে, তাহলে আমাদের লাগবে বল, কি পরিমাণ বল, F ইকুয়াল টু এম এ, এম এ মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এর চেয়ে সহজ ম্যাথ হয়, কয় কেজি ভরের বস্তু, 20 কেজি ভরের বস্তু। আর ভি এর মান √98, ইউ এর মান √50 ডিভাইডেড বাই টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে √98 বিয়োগ √50, ঠিক আছে, এর সাথে গুণ হচ্ছে 2, তাহলে 4√2 নিউটন, 4√2 নিউটন। কি তোরা বললি 24, 4√2 নিউটন, কি তোরা বললি 24? হ্যাঁ, হয় নাই তো। আদি বেগ ভেক্টর দেওয়া আছে, শেষ বেগ ভেক্টর দেওয়া আছে, খুবই সহজ জিনিস। আদি বেগ ভেক্টর, শেষ বেগ ভেক্টর দুটোই দেওয়া আছে। তাহলে আদি বেগ ভেক্টরের মানটা বের করছি, শেষ বেগ ভেক্টর দেওয়া আছে, মানটা বের করছি। তাহলে বেগের পরিবর্তন, উপরে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি গুণ এম। রুট কেন হবে, কেন মান বের করতে গেলে রুট হবে না, মান বের করতে গেলে রুট হবে না, তো তাই রুট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, বলো। এই যে এই আহাম্মকি অনেকে করে, করার পরে আর উত্তর মেলে না, ঠিক আছে, এটা ভুল, এটা করা যাবে না। ভেক্টর ফরম্যাটে থাকলে চট করে এটা করা যাবে না, ভেক্টর ফরম্যাটে থাকলে খবরদার চট করে এটা করা যাবে না। কেন এটা করা যাবে না, কেন এটা করা যাবে না? তুমি তো দিকের ব্যাপারটা একেবারেই নেগলেক্ট করলা, দিকের ব্যাপারটা তো একেবারেই নেগলেক্ট করলা, এটা করা যাবে না, এটা হয় না। তাহলে আসো এবার ঠিকটা বুঝি, এবং এটা কেন ভুল গেছে আগে সেটা বুঝি। আগে এটা যে কেন ভুল গেল সেইটা তো আগে বুঝি। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো আমি তোমার দ্বিমাত্রিক ব্যাপারটাই দেখাই। ধরো একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো আমরা ত্রিমাত্রিকে যাচ্ছি না, আগে দ্বিমাত্রিক দিয়ে বুঝি। ধরো তো কোনো একটা বস্তু, তার বেগ ধরো, আদি বেগ ধরো 4i + 3j এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার আদি বেগ ভেক্টর। হ্যাঁ, তাহলে 4i + 3j, তাহলে 4 3, তাহলে 4 3, এটাকে যদি আঁকি তাহলে এইদিকে হবে, এটা এইটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে তার আদি বেগ ভেক্টর। এবার মনে করো শেষ বেগ ভেক্টরটা হচ্ছে, শেষ বেগ ভেক্টরটা হচ্ছে 2i + 6j, এটা হচ্ছে শেষ বেগ ভেক্টর, এটা হচ্ছে ভি। তাহলে 2i + 6j, তাহলে এখান থেকে 2 ঘর, তারপর উপরে 6 ঘর, তাহলে এরকম একটা হবে। এই যে এখান থেকে এটা হচ্ছে 2 ঘর, তারপরে উপরে 6 ঘর, তাহলে এটা হচ্ছে শেষ বেগ ভি। তুমি দেখো তো ভাই, আদি বেগ আর শেষ বেগ দুটো কি একই দিকে? এদের মধ্যবর্তী একটা কোণ আছে। আদি বেগ আর শেষ বেগ এরা দুইজন যদি একই দিকে সরল রৈখিকভাবে থাকতো, তাহলে হ্যাঁ আমি এটা করতে পারতাম, তাহলে এটা আমি করতে পারতাম। সরল রৈখিকভাবে একই দিকে যদি ইউ এবং ভি থাকে, তাহলে আমরা এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারি। কিন্তু এভাবে থাকলে তো লিখতে পারবো না। আদি বেগ আর শেষ বেগ দেখো দুইটা দুই দিকে, এদের মধ্যবর্তী একটা কোণ আছে, তুমি কোণের ব্যাপারটা তো খেয়ালই করলে না। তোমার যদি হ্যাঁ এভাবে করতে হয়, তুমি দেখো এখানে ভি মাইনাস ইউ করতেছো, তো এই ভি মাইনাস ইউ এটা কি ভেক্টর বিয়োগ না? তোমার তো এই ভি মাইনাস ইউ ডেল ভি এর মানটা দরকার, বেগের পরিবর্তনের মানটা দরকার। তাহলে এর জন্য আগে ভি মাইনাস ইউ ভেক্টরের মানটা বের করো। তো তার জন্য কিভাবে করতে হয়, তোমাকে যদি আমি বলতাম এই দুটো ভেক্টর যোগ করো, তাহলে তুমি যোগ কিভাবে করতা? লব্ধি করতে না? তো লব্ধি করতে গেলে কি তুমি ইউ এর মান আর ভি এর মান বের করে সরাসরি যোগ করে দিতা? সরাসরি যোগ করে দিতা? বলো, সরাসরি যোগ করতাম। এখান থেকে ধরো ইউ এর মান আসলো 5, এখান থেকে ভি এর মান আসলো ধরো 8, ধরো আসলো, তাহলে কি যোগ করে 5 আর 8 এটাই বেগের পরিবর্তন, অথবা বিয়োগ করে 5 বিয়োগ 8 এটাই বেগের পরিবর্তন? ভেক্টর রাশির যোগ বিয়োগ কি এভাবে করা যায়? ভেক্টর রাশির যোগ বিয়োগ কি সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায়? যায় না, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। তাহলে এইভাবে তো এইভাবে হবে না, ঠিক আছে? তুমি এই যে এইভাবে যেটা করছো এইভাবে হবে না। তোমার হিসাব নিকাশ করতে গেলে এই যে আদি বেগে তোমার যদি বেগের পরিবর্তন বের করতে হয়, তাহলে তুমি ইউ এর মানটা বের করো, তুমি ভি এর মানটা বের করো, তারপরে ডট গুণ দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করো। ডট গুণ দিয়ে, ভেক্টরে পড়ছিলাম, ডট গুণ দিয়ে তুমি তাদের মধ্যবর্তী কোণ বের করো। দেন তারপরে বিয়োগ করা মানে কি? আমরা বিয়োগ করতে পারি কিন্তু, এই যে ভি প্লাস মাইনাস ইউ আমরা কিন্তু বিয়োগ করতে পারি। তাহলে কি করতে হবে? ইউকে উল্টে দিতে হবে, ইউ যেদিকে আছে উল্টে দিতে হবে, এটা মাইনাস ইউ হবে। তারপরে এই যে ভি এবং মাইনাস ইউ এর লব্ধি করলে আমরা ডেল ভি পাবো, ডেল ভি পাবো। কথা বুঝলাম? তাহলে ভেক্টর রাশির হিসাব নিকাশ এরকম বীজগাণিতিক নিয়মে করা যাবে না। তুমি সরাসরি কি করছো? বেগের মান, ইউ এর মান, ভি এর মান বের করে বসাই দিছো। তাহলে কি করতে হবে?
ভি এর মান বের করলাম, ইউ এর মান বের করলাম, এই দুইটাকে ডট গুণ দিব, ডট গুণ দিয়ে কোণ বের করব, কোণ বের করে ভি মাইনাস ইউ দরকার, তাহলে ভি মাইনাস ইউ করার জন্য ভি এর সাথে ইউ এর লব্ধি করা যাবে না, ভি এর সাথে ইউ এর বিপরীত ভেক্টর মাইনাস ইউ এর লব্ধি করতে হবে, ইউকে উল্টাই দিতে হবে, ইউকে উল্টাই দিয়ে দেন আবার লব্ধি করতে হবে। এটা তো অনেক ঝামেলা, তোমার যদি আই জে কে ফরম্যাটে দেওয়া থাকে তাহলে তো বেগের পরিবর্তন বের করা তো এত বেশি কষ্টের ব্যাপার না, তোমার বেগের পরিবর্তন বের করা তো খুবই সহজ ব্যাপার, ডেল ভি বেগের পরিবর্তন বের করতে হবে, তাহলে এটা হবে ভি মাইনাস ইউ। তোমার আই জে কে ফরম্যাটে দেওয়া আছে তো বেগের পরিবর্তন বের করা তো খুবই সহজ জিনিস, তাহলে ভি হচ্ছে এইটাই প্লাস 3j মাইনাস 5k, তারপরে মাইনাস ইউ এটা, তাহলে 4i মাইনাসে প্লাস 5j, তারপরে মাইনাস 3k। এই যে বেগের পরিবর্তন ভেক্টরটা আগে বের করলাম এখান থেকে, আই জে কে এর আবিষ্কার, আয়ত একক ভেক্টরের আবিষ্কারই তো এই কারণে যাতে তোমার হিসাবটা সহজ হয়, তাহলে এটা ভি এটা ইউ, এই ভি থেকে ইউ বিয়োগ দিব, এই যে ভেক্টর বিয়োগ দিব, সরাসরি মানে যোগ বিয়োগ করা যাবে না তো, তাহলে 8 থেকে 4 বিয়োগ দাও, তাহলে 4i ক্যাপ, তাহলে 3 আর 5 8j ক্যাপ আর মাইনাস 8k ক্যাপ, এইটা হচ্ছে ডেল ভি ভেক্টর। এইবার লেখা যাবে, এবার ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি ডেল ভি এর মান কত বের করো, এইবার ডেল ভি এর মান হচ্ছে এটা, ডেল ভি এই ডেল ভি এর মান, এই যে মডুলাস মান বা ডেল ভি, এটা সমান √4² প্লাস 8² প্লাস মাইনাস 8 তার স্কোয়ার। এইবার মানটা ঠিক আছে, তাহলে 8 × 64 আর 16, 64 + 64 + 16 144, রুট অ্যান্সার 12। হ্যাঁ, বেগের পরিবর্তনের মানটা 12 মিটার পার সেকেন্ড। আর তুমি যেটা বের করছিলে এখানে √98 √50, দেখো √98 বিয়োগ √50 এই, তাহলে 2√2 হয়নি, ঠিক আছে। ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিত নিয়মে করা যায়, এভাবে করা যাবে? এটা তো হয়নি, ভেক্টর রাশির যোগ বিয়োগ তো সাধারণ বীজগণিত নিয়মে করা যাবে না। তাহলে এবার আসো, আমাদের কি বের করতে বলছে? বল এফ হয়ে গেছে, এফ = এম এ বা এম ডিভিডিটি বা ডেল ভি ডেল টি। এম কত কেজি? 20 কেজি, টি 10 সেকেন্ড, আর ডেল ভি এর মান 12, তাহলে 2 × 12 24 নিউটন, এফ এর মান 24 নিউটন। ঠিক আছে, এইবার কাহিনী ঠিক আছে, বুঝলা? তাহলে জ্ঞান বাড়াইতে হবে, বুঝলা? সরাসরি ভেক্টর রাশির যোগ বিয়োগ করা যাবে না, ভেক্টর রাশির যোগ বিয়োগ যদি সাধারণ বীজগাণিতিক নিয়মে করতাম তাহলে ভেক্টর অধ্যায় এত কষ্ট করে পড়ে কি লাভ হইল বলো? এবার আসো দেখি, আগের ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা তোমরা করবা। 1 একক ভরের কোনো বস্তুর সঞ্চার পথ x = 2t² - 2 এত মিটার, y = 4t - t² এত মিটার, আর z = t³ - 3 এত মিটার সঞ্চার পথ। তো বলা হচ্ছে t = 2 সেকেন্ডে এর উপর প্রযুক্ত বল কত? t = 2 সেকেন্ডে। একক ভরের একটা বস্তু, তার সঞ্চার পথ দেওয়া আছে, তো সঞ্চার পথে x দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে, তাহলে বলো তো বস্তুটার গতি কয় মাত্রিক? বস্তুটার গতির কয় মাত্রিক বলো তো? সঞ্চার পথ মানে চলার পথ, তাহলে এই বস্তুটা 3D, এই বস্তুটার গতি হচ্ছে 3D, তাহলে তার x দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে, 3D বস্তুর গতি 3D। তো বলছে t = 2 সেকেন্ড, এর উপর প্রযুক্ত বল কত? সবচেয়ে সহজ, এই টাইপের ম্যাথ সবচেয়ে সহজ। আচ্ছা, তোমাকে যদি আমি বলি বস্তুর সরণ ভেক্টরটা একটু লিখো তো, সরণ ভেক্টর। তাহলে বস্তুর সরণ ভেক্টর s = দেখো তো, যদি ত্রিমাত্রিক গতি হয়
তাহলে তার সরণ ভেক্টর এরকম হয় না, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যদি বস্তুর গতি ত্রিমাত্রিক হয় তাহলে তার সরণ ভেক্টর ফরম্যাটে এরকম হবে না? বলো হবে কিনা? তাহলে অতএব এস ভেক্টর এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 2 আই ক্যাপ, তারপরে ওয়াই 4t মাইনাস টি স্কোয়ার, তারপর জে ক্যাপ, আর জেড হচ্ছে টি কিউব মাইনাস 3 কে ক্যাপ। এটা কিন্তু মিটারে, হ্যাঁ মিটারে প্রকাশিত। তাহলে এইটা হচ্ছে তার সঞ্চার পথের সমীকরণ, ভেক্টর সমীকরণ, সরণের ভেক্টর সমীকরণ। বুঝলাম? বলো এটুকু বুঝছি কিনা? ওকে, এইবার দেখি বুদ্ধিমান মানুষের মতো বলো, বেগ কেমনে পাওয়া যাবে? সরণকে অন্তরীকরণ করলে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, এটা আমরা জানি তো। সরণকে সময়ের সাপেক্ষে, যারা অন্তরীকরণ জানো না তাদেরকে আমি কিন্তু বলছি পাঠ প্রস্তুতি পর্বের, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পাঠ প্রস্তুতি পর্বের প্রথম 10টা ক্লাস, পাঠ প্রস্তুতি পর্ব অপূর্ব ফিজিক্স কেয়ারের ঢুকে চলো তো এই ইউটিউব চ্যানেলে ঢুকে পাঠ প্রস্তুতি পর্বের 10টা ক্লাস করবা, তাহলে তুমি ডিফারেন্সিয়েশন বুঝবা। তাহলে এখন আমরা যেহেতু গতিবিদ্যা পড়ে আসছি, যেহেতু ভেক্টর পড়ে আসছি, তাহলে কিন্তু ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি এটা তোমার বুঝতে হবে, ডিডিটি অফ এস এটা তোমার বুঝতে হবে। তাহলে ডিডিটি অফ এস এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিফারেন্সিয়েট করলে 2t স্কোয়ার, তাহলে উপর থেকে পাওয়ার 2 নেমে আসলো, তাহলে 2 দুগুণে 4 4t মাইনাস 2 0, এই যে মাইনাস 2 2কে করলে 0, তাহলে 4t আই ক্যাপ, তারপরে প্লাস 4 মাইনাস 2t, 4 বাইরে গেল, টিকে করলে 1 মাইনাস টি স্কোয়ার দ্যাট ইজ 2t এত জে ক্যাপ, প্লাস 3t স্কোয়ার মাইনাস 0 এত কে ক্যাপ। এটা এবার ত্বরণ এ ইকুয়াল টু ডিডিটি অফ বেগ ভি। তাহলে এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা পাবো ত্বরণ, এটাকে ডিফারেন্সিয়েট করলে 4t, তাহলে 4t দ্যাট ইজ 4, টিকে করলে 1, তাহলে 4 আই ক্যাপ। এটাকে ডিফারেন্সিয়েট করলে 4কে করলে 0 হয়ে গেল 0, আর মাইনাস 2 বাইরে আসলো, মাইনাস 2 টিকে করলে 1 মাইনাস 2 জে ক্যাপ, আর এটা হচ্ছে 2 সামনে চলে আসলো, 3 দুগুণে 6 তারপরে টি এত কে ক্যাপ। এই তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণ। এখন আমাদের ত্বরণ লাগবে কয় সেকেন্ডে? ত্বরণ লাগবে 2 সেকেন্ডে, মানে বল লাগবে 2 সেকেন্ডে। তাহলে আগে 2 সেকেন্ডে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বল এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান 1 একক 1 গুণ এ এর মান এটা, ঠিক আছে, এটা এ এর মান। তাহলে এ এর মান বলো, এ কত? 2 সেকেন্ডে এ কত? √, বলো। তাহলে 4 স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস 2 স্কোয়ার, মান 60, তাহলে টি এর মান কত বসবে? 2 সেকেন্ড যেহেতু, তাহলে 6 × 2 তার স্কোয়ার। তাহলে মানে এখানে তুমি টি এর মান 2 বসাও, 2 বসা ভেক্টর পাবা, ত্বরণ ভেক্টর পাবা, দেন ত্বরণ ভেক্টরের মান বের করো 2 সেকেন্ডে। তাহলে √4 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6 গুণ 2 তার স্কোয়ার, তাহলে 2√41 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন এই মানটা নিয়ে বসাও 2√41, তাহলে 2√41 এত নিউটন। এই হচ্ছে বল। দেখি বলো তো, এখানে যে বলটা বস্তুর উপর প্রযুক্ত হয়েছে, এই বলটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? বলো তো দেখি, ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? বলো। পরিবর্তনশীল বল, কারণ ত্বরণটা পরিবর্তনশীল, ত্বরণটা ধ্রুব না, সমত্বরণ না। কেমনে? দেখো এই যে ত্বরণের সমীকরণে 6t আছে, তাহলে টি এর বিভিন্ন মানের জন্য, টি এর যখন বিভিন্ন মানের জন্য আমি এখানে বসাবো, তখন ত্বরণেরও বিভিন্ন মান পাবো, এবং ত্বরণের বিভিন্ন মানের জন্য বলের মানও বিভিন্ন হবে। তাহলে বস্তুর উপর ধ্রুব বল প্রযুক্ত হয়নি, বস্তুর উপর পরিবর্তনশীল বল প্রযুক্ত হচ্ছে। কি কথা বুঝছো? তাহলে কনস্ট্যান্ট বল না, তাহলে এটা ত্বরণের সমীকরণ দেখে আমরা বুঝে গেছি। সহজ না বলো তো? তাহলে ডিফারেন্সিয়েশন মেথডে করে ফেলছি, কত সহজ জিনিস। তাহলে ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুর উপর, মনে করো একটা 3D বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে ত্রিমাত্রিক গতির, তাহলে সেখান থেকে সরণ, বেগ, ত্বরণ, বল বের করে ফেললাম ধাপে ধাপে। ডিএসডিটি এটা একটু রিপিট করেন, তুমি কি ডিফারেন্সিয়েশন করছো? বলো। ডিফারেন্সিয়েশন না করলে দৌড় দিয়ে গিয়ে ডিফারেন্সিয়েশনগুলো করে আসো, ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো করে আসো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে আসো, না হলে ফিজিক্স পড়ে মজা পাবা না। করোনা, এই যে করোনাই বলে তো বুঝো নাই, এস সমান সমান এস থেকে আমি ভি সমান সমান ডিএসডিটি কেমনে লিখলাম, এই যে ক্লাসগুলো ভেক্টর ক্যালকুলাসগুলো করোনাই বলেই তো বুঝো নাই। তাহলে তাড়াতাড়ি করে আসো, কোনো ক্লাস ফেলে রাখিও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, তাহলে বিপদ ইজ কামিং। ওকে ডান। তাহলে লিখো তো এবার 5 কেজি ভরের
5 কেজি ভরের একটি গতিশীল বস্তুর উপর 5 কেজি ভরের একটি গতিশীল বস্তুর উপর 25 নিউটন বল ক্রিয়ায় 25 নিউটন বলের ক্রিয়ায় কত নিউটন 25 নিউটন বলের ক্রিয়ায় 12 মিটার দূরে তার গতিবেগ অর্ধেক হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো বলা হচ্ছে তার আদি বেগ আদি বা প্রাথমিক বেগ নির্ণয় করো এবং কত সময় পর বেগ অর্ধেক হবে। এই যে কত সময় পর এই অংশটা সময়টা বের করতে গিয়ে দেখবো আমরা একটা মানে খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা শিখতে পারবো সময়টা বের করতে গিয়ে। তাহলে চলো দেখি কি বলছে। 5 কেজি ভরের একটা গতিশীল বস্তু, এই যে বস্তুটা, এই বস্তুটা 5 কেজি ভরের কিন্তু গতিশীল বস্তু, স্থির না, তাহলে সে ইউ বেগ নিয়ে চলছে। আমরা কি করছি, এর উপরে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করছি, গতির বিপরীতে বল প্রয়োগ করছি। কত নিউটন? 25 নিউটন বল প্রয়োগ করছি। 25 নিউটন বলের ক্রিয়ায় বস্তুর গতিবেগ অর্ধেক হয়ে গেছে। কত মিটার দূরত্বে? 12 মিটার দূরত্বে। তাহলে সরণ 12 মিটার দূরত্বে গিয়ে তার বেগ অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ বেগ যদি আগে ইউ থাকে, এখন তার বেগ ভি হয়ে গেছে ইউ এর অর্ধেক। তাহলে তার প্রাথমিক বেগটা বের করতে হবে। খুবই সহজ। আদি বেগ জানি, শেষ বেগ জানি, সরণ জানি, ভর জানি, বল জানি। তাহলে ত্বরণ আগে বের করে নিব। তাহলে ত্বরণ এ মানে ত্বরণ মানে মন্দন আর কি, ত্বরণ তো না, মন্দন। যেহেতু বেগ কমাই ফেলছে তার মানে মন্দন। 25/5 তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রযুক্ত হয়েছে। এবার মন্দন প্রযুক্ত হওয়ার কারণে 12 মিটার দূরত্বে তার বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, মন্দন প্রযুক্ত হলে -2as, তাই না? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার -2as। ভি এর মান কত? ভি এর মান u/2 তার স্কয়ার, ইউ স্কয়ার -2as। একটা কাজ করো, 2sটাকে এই পাশে নিয়ে আসলে এটাকে এই পাশে নিয়ে আসো, ইউ স্কয়ার ডিভাইডেড বাই ইউ স্কয়ার বার 4। তাহলে নিচে 4 4 ইউ স্কয়ার মাইনাস 3 ইউ স্কয়ার। ঠিক আছে, একটু লাইন গ্যাপ দিলাম, বুঝলা? তাহলে 2 ইন্টু এর মান 5, এস এর মান 12 মিটার, 3 ইউ স্কয়ার বাই 4। সবই জানি, শুধুমাত্র ইউ এর মানটা জানি না। দেখি তাহলে ইউ এর মানটা বের করতে পারি কিনা। তাহলে 2 গুণ 5 গুণ 2 12 গুণ 4, তাকে ভাগ 3, রুট অ্যান্সার 160কে রুট করব। তাহলে 12.64649 এত মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তার আদিবেগ, বুঝলা? এটা হচ্ছে তার আদিবেগ। এইবার বলছে কত সময় পর বেগ অর্ধেক হবে, সময়টা বের করতে বলছে। তো খুবই সহজ জিনিস, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। তাহলে এই ভি হচ্ছে ইউ এর অর্ধেক, এটা ইউ। 12.649 ভাগ 2 আর ইউ এর মান 12.649 মাইনাস এর মান 5 গুণ টাইম টি। তাহলে অতএব এখান থেকে টাইম টিটা বের করব। তাহলে 12.649 বিয়োগ 12.649 ভাগ 2, যা হবে তাকে ভাগ দিব 5 দিয়ে। তাহলে টি হচ্ছে 1.2649 এত সেকেন্ড। এই যে এত সময় পর তার বেগটা অর্ধেক হবে। ঠিক আছে, কথা বুঝছো? ক্লিয়ার? দাদা সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাথাটা নিচে নামাও, মাথার উপর দিয়ে যাইতে দিও না, বুঝলা? ওকে, ভাইয়া আমার ফার্স্ট সেমিস্টারে স্থিরতরিত আছে। ফার্স্ট সেমিস্টার কেমনে হইলো? তুমি কি ভার্সিটিতে পড়ো? ফার্স্ট সেমিস্টার কেমনে হইলো তোমার? ভাইয়া ভেক্টর এক্সামের কোশ্চেন কি খুব কঠিন হবে? না, ভেক্টর এক্সামের কোশ্চেন খুব কঠিন হবে না। আমি যা পড়াইছি সব পড়বা, দেখবা হয়ে যাবে। একজন বলছে ভাই রিপিট মাইট দিব। কি রিপিট করব এখানে বলো? একটা বস্তুর উপর বিপরীতভাবে বল প্রযুক্ত হয়েছে, গতির বিপরীতে।
তো বস্তুর গতির বিপরীতে বল প্রযুক্ত হওয়ার কারণে বেগ হয়ে গেছে অর্ধেক। বস্তুর ভর ছিল 5 কেজি, তাহলে বল কত প্রযুক্ত হয়েছে? 25 নিউটন। তাহলে ত্বরণ বের করা যাবে, মানে মন্দন বের করা যাবে। মন্দনটা বের করে নিলাম। তারপরে এস দূরত্ব দেওয়া আছে 12 মিটার, তাহলে বেগ হয়ে গেছে অর্ধেক, আদি বেগের অর্ধেক। আদি বেগ ইউ হলে শেষ বেগ u/2। তাহলে সেটা লিখতাম, সূত্র লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। সুন্দর করে এখান থেকে ইউটা বের করে নিলাম। কথা বুঝছো? কি ক্লিয়ার? এইবার শোনো, টিটা বের করছি না? টি কিন্তু আরও একটা আছে। আমি টি তোমাকে আরও একটা বের করে দিচ্ছি, তুমি এর পিছনের সায়েন্সটা খুঁজে বের করবা যে কেন টি আরও একটা আসলো। দেখো, আমি যদি টি এভাবে বের না করে, আমি যদি টিটা এভাবে বের করতাম এসের সূত্র দিয়ে, ইউটি বলো ত্বরণ প্রযুক্ত হয়েছে না মন্দন প্রযুক্ত হয়েছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এসের মান কত? 12। এসের মান হচ্ছে 12, ঠিক আছে? এসের মান 12। ইউ এর মান কত? ইউ এর মানটা বের করছি আমরা 12.649। টি মাইনাস হাফ, এর মান 5 এবং টি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো তো, এখানে যদি আমরা সাজায় লিখি, 5কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়? 2.5 এটার এই পাশে নিয়ে আসো। তাহলে 2.5 এর টি স্কোয়ার প্লাস হয়ে গেল, এইটার এই পাশে নিয়ে যাও, মাইনাস 12.649 টি, ঠিক আছে? তারপরে প্লাস 12 ইকুয়াল টু 0। বলো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ না? এই দ্বিঘাত সমীকরণ সলভ করে টি এর মান দুটো আসবে, একটা টি1 একটা টি2। টি এর মান দুটো আসবে, একটা টি1 একটা টি2। মান বের করতে পারো? দেখো যারা পারো না তারা কিভাবে করবা। এই যে ক্যালকুলেটর, এবার ক্যালকুলেটারে মোডে যাবা। মোডে দেখো ইকুয়েশন আছে 5-এ, ঠিক আছে? মোডের ইকুয়েশন আছে 5 গেলাম। তারপরে হচ্ছে 3, দেখো কেন আমার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, একটু বোর্ডে দেখাও। দেখো সমীকরণটা দেখো, 2.5 টি স্কোয়ার মাইনাস 12.649 টি প্লাস 12, অর্থাৎ ax স্কোয়ার মাইনাস bx প্লাস c, এই সমীকরণ। তাহলে এবার এই সমীকরণটা আমরা এখানে সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো কত নম্বর? 3 চাপ দিলাম। তাহলে আমাদের প্রথমে ছিল 2.5 সমান চিহ্ন, তারপরে মাইনাস 12.649 এই, আর প্লাস 12। দেখো দুটো সময়, একটা সময় হচ্ছে এই যে 3.794, আর একটা সময় হচ্ছে 1.2649। দেখছো দুটো সময় আসছে? বলো, একটা সময় হচ্ছে 3.794 সেকেন্ড, আর একটা সময় হচ্ছে 1.2649। দুটোই কিন্তু অ্যান্সার, এই দুটো সময়ই কিন্তু অ্যান্সার, দুটোই অ্যান্সার। এবার বলো তো কখন কোনটা? এভাবে দিয়ে করে আমরা একটা পাইছি, কিন্তু এভাবে করে তো আমরা সময় দুটো পাইলাম। একটা সময় যদি মাইনাস আসতো আর একটা সময় যদি প্লাস আসতো, তাহলে একটাকে ফেলে দিতাম। তাহলে এবার বলো ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে কি, তুমি চিন্তা করে দেখো। এই যে বস্তুটা, আসো বোঝো, সবাই বোর্ডে তাকাও, কেউ লিখবা না কিন্তু। এই যে বস্তুটা, এই বস্তুটার গতি আছে, কত গতি? 12.649 এত মিটার পার সেকেন্ড গতি আছে এই বস্তুটা এই গতি নিয়ে চলতেছে। তাহলে তুমি কি করতেছো? বিরুদ্ধে বল দিছো। তুমি ভাইয়া বিরুদ্ধে বল দিছো, তার মানে তুমি এই দিক বরাবর বল দিচ্ছ। তাহলে বল দিলে বস্তুটা যাচ্ছে, বেগ কমছে, এই পয়েন্টে গিয়ে তার বেগ হয়ে গেল অর্ধেক। তাহলে অর্ধেক মানে u/2, অর্থাৎ 12.649/2, তার বেগ হয়ে গেল এইটা, এই যে বেগটা এটা হয়ে গেল। তারপর তুমি তো আরো বেগ, মানে তুমি তো বল দিয়েই যাচ্ছ, এটা তোমার দেওয়া বল না, বিরুদ্ধে বল এফ তুমি দিয়েই যাচ্ছ। তাহলে এটা ছিল আদি বেগ, তুমি বল দিচ্ছ, ফলে বেগ কমছে, অর্ধেক হলো। এবার তারপরে তুমি আরো তো বল তো দিয়েই যাচ্ছ, তুমি তো বল প্রযুক্ত করেই যাচ্ছ। তাহলে বল প্রযুক্ত করতে থাকলে আরো বেগ কমতে এক সময় কত হবে? এক সময় বেগ হয়ে যাবে 0। কিন্তু তাও তো তুমি বল দেওয়া বন্ধ করো নাই, তুমি তো বিরুদ্ধে ঠেলেই যাচ্ছ, তুমি তো বল দিয়েই যাচ্ছ। তাহলে বল এবার দিতে থাকলে এবার কি হবে দেখো তো, এবার এখানে বেগটা 0, এইবার বস্তু আবার এই দিক বরাবর আসবে, এই দিক বরাবর আসতে থাকলে তার বেগ এবার আবার বাড়তে থাকবে, বাড়তে আবার যখন এই পয়েন্টে ফেরত আসবে তখন তার বেগ হয়ে যাবে আবার এই যে 12.649, তার যে অর্ধেক মান ছিল সেই অর্ধেক মানটা আবার হবে, তাই না? 12.649 / 2।
চিন্তা করে দেখো, একটু কমন সেন্স খাটাও, বলো বোঝো কিনা, কমন সেন্স খাটাও, দেখো বোঝো কিনা। তুমি একটা বস্তুকে ঠেলতেছো, তুমি একটা বস্তুকে ঠেলতেছো, চিন্তা করো একটা বস্তু আসতেছে ওদিক দিয়ে, এইভাবে বুঝাই, ধরো একটা বস্তু ওদিক দিয়ে আসতেছে, তুমি তার এইভাবে বল দিয়ে ঠেলতেছো, তাহলে ঠেলতে থাকলে তার বেগ কমবে 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 কমবে, কমতে কমতে অর্ধেক হবে, অর্ধেক হবে, অর্ধেক হওয়ার পর তুমি তো ঠেলেই যাচ্ছ, তাহলে কমতে কমতে অর্ধেক হবে, অর্ধেক হতে হতে আবার মনে করো বেগ কমতে 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 জিরো হবে। কিন্তু তাও তো তুমি ঠেলে যাচ্ছ, জিরো হওয়ার পরে কি হবে? তুমি যদি জিরো হওয়ার পরে তাও যদি আবার ঠেলে যাও, তাহলে বস্তু আবার যাইতে শুরু করবে এবং তার বেগ এবার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে ওই যে অর্ধেক হয়েছিল আবার বেগে কিন্তু ওই যে পূর্বের মানে আবার অর্ধেক ফেরত পাবে সে। এবার আবারও যদি ঠেলতে থাকো তাহলে এক সময় সেই ইউ বেগটা আবার ফেরত পাবে, এই যে ইউ বেগটা যেটা ছিল সেই বেগটা আবার ফেরত পাবে। কথা বুঝলা? এই হচ্ছে ঘটনা। তাহলে সময় কেন দুইটা আসলো? সময় আসলো দুইটা, একটা সময় হচ্ছে এই যে এখান থেকে বেগ অর্ধেক হতে এই যে এই একটা সময়, যে সময়টা কম সময় 1.2649 সেকেন্ড, তারপরে বেগ জিরো হয়ে আবার যখন ব্যাক করা শুরু করছে, তখন আবার যখন বেগ ওই অর্ধেক মানে পৌঁছে গেছে, তখনকার সময় হচ্ছে 3.794 সেকেন্ড। তাহলে অ্যান্সার কিন্তু দুটাই, অ্যান্সার কিন্তু দুইটাই। কথা বুঝলা? তাহলে বেগ 12.649 ছিল, ওইটা আস্তে 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 কমতে কমতে অর্ধেক হলো, তারপরে জিরো হলো, জিরো হওয়ার পর তুমি যদি ঠেলে যাও তাহলে তো আবার তো সে বেগটা বাড়তে থাকবে, আবারও তো সেই অর্ধেক বেগ আবার ফেরত পাবে। তাহলে এই হচ্ছে সময় দুইটা, একটা হচ্ছে এখান থেকে এখানে যাইতে সময়, এখান থেকে এখানে যাইতে সময়, আর একটা হচ্ছে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে সময়। দুই পয়েন্টেই তো বেগ আদি বেগের অর্ধেক, ইউ এর অর্ধেক। এই ফোর্সটা কি কনস্ট্যান্ট ফোর্স? এই ফোর্সটা তো হ্যাঁ কনস্ট্যান্ট ফোর্স, কারণ তো আমাকে বলেই দিছে 25 নিউটন বলের ক্রিয়া, 25 নিউটন, এটা তো ফিক্সড মান, কনস্ট্যান্ট ফোর্স। বুঝলা? অ্যাডমিশনে আসলে দুইটা মান বের করে দিতে হবে কিনা? অবশ্যই অ্যাডমিশনে আসলে তো দুইটা মান বের করে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমরা আজকে আর না আগাই, ঠিক আছে, আমরা আজকে আর না আগাই, নেক্সট দিন আমরা আরও কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো ওকে, সবাইকে গুড নাইট। ঠিক আছে, অনেক পড়ছি আমরা না, লিখে লিখে পড়ছি, অনেক পড়ছি, 1 2 3 4। তাহলে আমরা নিউটনের গতিসূত্র পড়লাম, নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রের পরীক্ষামূলক প্রমাণ দেখলাম, ঠিক আছে, তারপরে তৃতীয় সূত্র দেখলাম, সেখান থেকে যে প্রশ্নগুলো এটা আমরা দেখলাম, কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করলাম, 6টা ম্যাথ প্রবলেমও আমরা সলভ করলাম। ওকে ডান। নিউটনের মেকানিক্সের উপর কয়টা ক্লাস হবে? 14-15টা তো হবেই, এটা ধরে রাখো। ওকে, তবে ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাসই কিন্তু 2 ঘন্টার হবে, প্রত্যেকটা ক্লাসই কিন্তু 2 ঘন্টার মতো হবে, বুঝলা? তাহলে ধৈর্য নিয়ে আসতে হবে। ওকে ডান, তাহলে সবাইকে শুভেচ্ছা, টাটা, গুড নাইট।